নিরাপদ ও পুষ্টিকর খাদ্য, এটাই আমাদের একটু বড় চ্যালেঞ্জ। আমরা যদি দেখি যে সাম্প্রতিক সময় আমাদের কিন্তু এগ্রিকালচারে বিরাট সাকসেস, আমরা বলি যে ইস রিমার্কেবল সাকসেস হয়েছে। যেমন আমরা যদি আমাদের বলি সিরিয়াল ক্রপসে বলেন, ভেজিটেবলসে বলি, ফ্রুটসে বলি, টিউবার ক্রপসে বলি, ইভেন আমরা মাছেও যদি বলি, সব জায়গায় কিন্তু আমাদের সাকসেসটা আজকে অত্যন্ত মানে ঈর্ষণীয় অন্যদের দেশের জন্য, আর আমাদের জন্য এটা রিমার্কেবল আমরা মনে করি। কিন্তু এত উৎপাদনের পরেও আমরা দেখছি যে আমাদের পুষ্টি এবং পোভার্টি দুটোতেই কিন্তু আমরা সাকসেসটা আমাদের অর্জন করতে পারিনি। এবং সরকারও মনে করেন যে তাদের নির্বাচনী ম্যানিফেস্টো তো বর্তমান সরকারের যেটা ছিল যে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন সরকারের একটা বড় দায়িত্ব, আমরা এই জায়গায় পিছিয়ে আছি। এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে এই কোভিড এবং ইউক্রেন ওয়ারের পরে কিন্তু এই সূচকগুলো আরও নিচে নেমে এসেছে। আমরা যদিও আমাদের উৎপাদন বাড়ছে, আমাদের বাজারে খাদ্যদ্রব্যের অ্যাভেলেবিলিটিও বাড়ছে, কিন্তু আমরা এখন পর্যন্ত পুষ্টিকর ও নিরাপদ খাদ্যটা নিশ্চিত করতে পারছি না। এবং আমরা মনে করি যে এই নিরাপদ খাদ্য উৎপাদনে যে বড় জিনিসটা কাজ করতে পারে কৃষিতে, সেটা হলো একটা গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস, যে আমরা কিভাবে উৎপাদন করছি, কিভাবে বাজারজাত করছি, ইভেন কিভাবে আমরা সেটা রান্না করছি বা বাসায় ব্যবহার করছি, স্টোরেজ করছি, সব কিছু মিলিয়ে একটা উত্তম কৃষি চর্চা বা গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস যেটা আমরা বলে থাকি, সেটা আমরা করতে চাই। আমাদের জাতীয় কৃষি নীতিতেও এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং সাম্প্রতিক সময়ে কৃষি মন্ত্রণালয় একটি প্রকল্প নিয়েছেন, কিছুটা কাজও এগিয়েছেন, কিন্তু মাঠ পর্যায়ে তার অবস্থানটা কোথায় আছে এবং কি করলে এটাকে আরও দ্রুত আমরা মাঠ পর্যায়ে নিয়ে যেতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই জন্য আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু রাখা হয়েছে সেটা প্রসপেক্ট অফ গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস ফর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ফোকাসিং এনহ্যান্সমেন্ট অফ এক্সপোর্ট। যদিও এখানে এক্সপোর্টটাকে এনহ্যান্স করা হয়েছে, বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এক্সপোর্টের আগেও আমার নিজের দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্যটা বেশি প্রয়োজন। আমি নিজেই যদি সুস্থ না থাকি, নিজেই যদি না বাঁচি, এক্সপোর্ট আমি কোথায় নিয়ে করব, কার জন্য করব? বাট এটা হয়তো প্রকল্পের কারণে, যেহেতু আমরা প্রাইভেট সেক্টরকে নিয়ে কাজ করব, যারা আজকে আমাদেরকে ফেসিলিটেট করছেন তাদের জন্য করতে হয়েছে। কিন্তু আমি যদি নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য করতে পারি, সেটা সবার জন্যই হবে। এবং আমরা আজকে চেষ্টা করেছি আলোচনার জন্য, আমাদের যারা প্রোগ্রামটাকে যারা অর্গানাইজ করছেন, শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং ঢাকা ট্রিবিউন যৌথভাবে এই প্রোগ্রামটা অর্গানাইজ করছেন। আমি আমার পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আর প্রোগ্রামটা আমাদেরকে সাপোর্ট করছেন ফিড দ্য ফিউচার বাংলাদেশ হর্টিকালচার ফ্রুটস অ্যান্ড নন ফুড ক্রপস অ্যাক্টিভিটিস, এই প্রকল্পকে এবং ইউএসএডিকেও ধন্যবাদ দিচ্ছি এই প্রকল্প আমাদেরকে সাপোর্ট করার জন্য। আর আমাদের আজকের আলোচনা আমরা যেভাবে সাজিয়েছি, এখানে আমাদের কৃষি মন্ত্রণালয় এবং মাঠ পর্যায়ে যারা কাজ করছেন, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, রিসার্চ গ্রুপ, বিআরসি আমাদের সাথে আছেন। কৃষি গবেষণা এবং ধান গবেষণা প্রতিনিধি থাকলেও আমাদের ওই তবলিগের বা ইস্তেমার কারণে তারা আসতে পারেননি, তারা রিফিউজ করেছেন, সময় আসতে পারেনি। রিসার্চ থেকে আমাদের আছে, আমরা একাডেমি আনিয়েছি, আমরা প্রাইভেট সেক্টরের লোক প্রতিনিধি নিয়েছি, মিডিয়া প্রতিনিধি রেখেছি, পলিসি এক্সপার্ট রেখেছি, এবং আমরা এগ্রিকালচার মার্কেটিং আমরা রেখেছি, যারা মোটামুটি এই প্র্যাকটিসের সাথে জড়িত, এবং যারা অ্যাক্টিভিস্ট গ্রুপ তাদেরকেও আমরা রেখেছি। আমরা চেষ্টা করছি যে সবার কাছ থেকে মতামত নিয়ে আমরা একটি সুপারিশ করা, যাতে করে সরকার কীভাবে এটা বাস্তবায়ন করবেন। আমাদের এখানে আজকে কিনোট পেপার প্রেজেন্টেশন করবেন প্রফেসর আবু নোমান ফারুক আহমেদ, চেয়ারম্যান অফ প্ল্যান্ট প্যাথোলজি ডিপার্টমেন্ট, শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি। তিনি একজন রেজিস্টার্ড ফেসিলেটার গ্লোবাল গ্যাপের। আর আমাদের এই পুরো সেশনটি, টেকনিক্যাল সেশনটি মডারেট করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান, ডিপার্টমেন্ট অফ হর্টিকালচার, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। আমরা মনে করি যে আজকে আমাদের এই আলোচনার মধ্য দিয়ে একটি সুন্দর সুপারিশ আসবে। হয়তো এটি শুরু, শেষ নয়, আরও এরকম আলোচনা হতে পারে। আমরা এটা শুরু করতে চাই। আমরা মনে করি দিস ইজ দ্য রাইট টাইম, যে আমাদের এই উৎপাদনটাকে আমরা নিরাপদ এবং পুষ্টিকর করতে চাই, সবার জন্য করতে চাই। তা আমি চলে যাব আমাদের টেকনিক্যাল সেশনে। কিন্তু তার আগে আমাদের সাথে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুর রশিদ ভুইয়া, ভাইস চ্যান্সেলর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। তাকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ, উনি আমাদের সময় দিয়েছেন। আমাদের গেস্ট অফ অনার হিসেবে থাকবেন বলাই কৃষ্ণ হাজরা, অ্যাডিশনাল সেক্রেটারি, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার। আমাদের সাথে আরও থাকবেন তাজুল ইসলাম পাটোয়ারি, ডাইরেক্টর ফিল্ড সার্ভিস, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন। আর আমাদের টেকনিক্যাল সেশনে প্রেজেন্টেশনের পরে প্রফেসর আজিজুর রহমান মডারেট করবেন, সেখানে আমরা সবাই আমাদের মতামত দেব। আমি আমরা ইউজ করব, কমেন্ট করব, নাম, প্রতিষ্ঠানের নাম করে আমরা সোজাসুজি পয়েন্টে চলে যাব, যাতে আমরা সবাই পার্টিসিপেট করতে পারি। আর পরবর্তীতে আমরা আমাদের গেস্ট অফ অনার এবং প্রধান অতিথির বক্তব্য শুনব।
বাট টেকনিক্যাল সেশনে প্রধান অতিথি গেস্ট অফ অনার আপনারাও কিন্তু আপনাদের মতামত দিতে পারেন পেপারের উপর, সেটাই আলাদাভাবে। তা আমি এখন চলে যাচ্ছি কিনোট প্রেজেন্টেশনে। আমাদের কিনোট প্রেজেন্টেশন করবেন প্রফেসর আবু নোমান ফারুক, আমি তাকে প্রেজেন্টেশন করতে চাই। তারপরে আজিজুর রহমান প্রফেসর, উনি মডারেট করবেন সেশনটি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের এই রাউন্ড টেবিল ডিসকাশনের সম্মানিত সভাপতি আনোয়ার ফারুক স্যার, উপস্থিত রয়েছেন সম্মানিত প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর শহীদুর রশিদ ভূঁইয়া স্যার, গেস্ট অফ অনার হিসাবে রয়েছেন জনাব বলাই কৃষ্ণ হাজরা, এডিশনাল সেক্রেটারি মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, জনাব তাজুল ইসলাম পাটোয়ারি, ডিরেক্টর ফিল্ড সার্ভিস ডিএই, এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রাউন্ড টেবিল ডিসকাশনের কিনোট পেপার প্রেজেন্টেশন। আমি প্রফেসর আবু নোমান ফারুক আহমেদ, রেজিস্টার্ড ট্রেনার গ্লোবাল গ্যাপ এবং চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ প্ল্যান্ট প্যাথোলজি, শেরেবাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। আমি আজকের কিনোটটি প্রেজেন্ট করব। আমরা জানি বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই দেশটির প্রায় অর্ধেক মানুষের জীবন ও জীবিকা কৃষির সাথে সম্পর্কযুক্ত এবং জিডিপিতে কৃষিখাতের অবদান প্রায় 11.5% 2022 সালে, যদিও এটা ক্রমহ্রাসমান। এবং বাংলাদেশ জনসংখ্যায় পৃথিবীর 8ম ঘনবসতিপূর্ণ দেশ, কিন্তু আয়তনের দিক থেকে বাংলাদেশ পৃথিবীতে 94তম দেশ। পৃথিবীর প্রায় 2.2 ভাগ মানুষের বসবাস বাংলাদেশে। আমাদের মোট আবাদি জমির পরিমাণ 8.5 মিলিয়ন হেক্টর এবং বাংলাদেশে মোট উৎপাদিত শাকসবজির সংখ্যা প্রায় 90টি, কিন্তু এর মধ্যে 30 থেকে 35টি প্রধান এবং ফলের দিক থেকেও 70টি ফলের চাষাবাদ হয়, তার মধ্যে 25 থেকে 30টি হলো প্রধান। আমরা দেখি শাকসবজির উৎপাদন হয় প্রায় 1,59,54,000 মেট্রিক টন, আবার ফলের উৎপাদন হয় 1,21,00,000 টন। বাংলাদেশ, আমি একটু আগেই বললাম যে ক্ষুদ্র একটি ভূখণ্ড, সেখানে 170 মিলিয়ন মানুষের বসবাস। এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে 3 বেলা খাবারের সংস্থান করাটাই একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু তারপরেও আমরা দেখি স্বাধীনতা উত্তর বাংলাদেশে সবচেয়ে বড় সফলতা যে সেক্টরে এসেছে সেটি হলো কৃষি সেক্টর। আমরা যদি সেই সফলতাটা একটু তুলে ধরি তাহলে আজকের প্রেক্ষাপটটা হয়তো বুঝতে আমাদের জন্য একটু সুবিধা হবে। আমরা বাংলাদেশ পাট উৎপাদনে পৃথিবীতে দ্বিতীয়, কিন্তু রপ্তানিতে কিন্তু আমরা প্রথম। ধান উৎপাদনে আমরা তৃতীয় এবং সেটা কোভিডের মধ্যে আমরা 4র্থ থেকে 3য় অবস্থানে উন্নীত হয়েছি। এবং ভুট্টোর যে গড় ফলন, সেখানেও কিন্তু বাংলাদেশের ফলন সবচেয়ে বেশি। এখানে 10 টন পার হেক্টর বলা হয়েছে, কিন্তু ক্ষেত্র বিশেষে আমাদের 13 থেকে 14 টন পার হেক্টর ফলন হচ্ছে, আর ওয়ার্ল্ড রেকর্ড হলো 16 টন পার হেক্টর। আমরা ভেজিটেবল প্রোডাকশানে আমাদের পৃথিবীতে আমাদের অবস্থান তৃতীয়, যদিও আমাদের 70% সবজি উৎপাদিত হয় রবি মৌসুমে। এবং আমরা আরেকটা বিষয় লক্ষণীয়, সেটি হলো যে আমাদের 25% শাকসবজি কিন্তু নষ্ট হয় পোস্ট হারভেস্ট বিভিন্ন কারণে। তারপরেও কিন্তু আমরা আলু উৎপাদনে পৃথিবীতে 8ম, ক্যাবেজ এবং কলিফ্লাওয়ারে পৃথিবীতে 9ম, এবং মৌসুমি ফল যেটা এই অঞ্চলে, সেখানকার অবস্থানেও কিন্তু আমরা পৃথিবীতে 10ম। এবং গত 6 বছর যাবৎ এই যে ফল উৎপাদন বৃদ্ধির হারে পৃথিবীতে আমরা শীর্ষস্থানীয়, 11 হারে ফল উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি আমাদের যে জাতীয় ফল কাঁঠাল, সেটি উৎপাদনে আমরা দ্বিতীয়, আম উৎপাদনে আমরা 7ম, পেয়ারা উৎপাদনে 8ম, পেঁপে উৎপাদনে আমরা 14তম, এবং চা উৎপাদনেও আমাদের অবস্থান 9ম। যদিও আমাদের মাঝে মাঝে অনিয়নের ঘাটতি হয়, তারপরেও কিন্তু সেই অনিয়ন প্রোডাকশনে পৃথিবীতে আমরা 9ম অবস্থানে রয়েছি। আমাদের একটি বড় অ্যাচিভমেন্ট হলো স্বাদুপানির মাছ উৎপাদন, সেখানে পৃথিবীতে আমরা 3য় অবস্থানে রয়েছি। এবং সারা পৃথিবীতে যত ইলিশ মাছ ধরা হয় তার 86% ধরা হয় এইখান থেকে, আমাদের উপকূলীয় এলাকা থেকে। আমরা ছাগল উৎপাদনে আমরা পৃথিবীতে 4র্থ এবং ছাগলের মাংস উৎপাদনে আমরা 5ম। এবং গবাদি পশুর যে সংখ্যা, সেই সংখ্যার বিবেচনায় আমরা পৃথিবীতে 12তম অবস্থানে রয়েছি। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন হলো ভ্যারাইটি ডেভেলপমেন্ট, বিশেষ করে ক্লাইমেট রেসিলিয়েন্স ভ্যারাইটি এবং বায়োফর্টিফাইড ভ্যারাইটি ডেভেলপমেন্ট থেকে বাংলাদেশ একটি শীর্ষস্থানীয় দেশ। এছাড়াও বিভিন্ন বীজ উৎপাদন, এই সার্বিক অগ্রগতিগুলো আমাদের হয়েছে। আমরা দেখি যে আমাদের 40 মিলিয়ন টন খাদ্য উৎপাদন করে আমরা আজকে দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আমাদের ফসল নিবিড়তা বৃদ্ধি পেয়ে প্রায় 2% হয়েছে, সেটিকে আমরা আরও উন্নত করার জন্য চেষ্টা করছি। এই যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে রপ্তানি খাতের বিষয়টা আমরা একটু দেখতে পারি। আমরা দেখি যে 2008-09 অর্থ বছরে আমাদের রপ্তানি ছিল মাত্র $122 মিলিয়ন, কিন্তু সেটি 2020-21 অর্থ বছরে $1 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে এবং সেটা মোট রপ্তানি আয়ের 2.8%। সুতরাং এখানে আমাদের যে উৎপাদন তার সাথে কিন্তু রপ্তানি বাড়ছে, কিন্তু সেটা এখনও আশাব্যঞ্জক নয়।
আমরা যদি শুধু শাকসবজি এবং ফলমূলের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাই 2012, 13, 14তে আমাদের এই এক্সপোর্টটা বেশি ছিল, মাঝে কিছুটা কমে এসেছে, এখন আবার বাড়তেছে। যদিও আমাদের এই শাকসবজি এবং ফলমূল সেটা আমাদের মোট উৎপাদনের 0.1 ভাগেরও অনেক কম, এবং এই মার্কেটটা টোটালি কনফাইন্ড টু দ্য এথনিক মার্কেট। আমরা জানি আমাদের প্রায় 2 কোটি মানুষ বিদেশে বসবাস করে, তাদের মার্কেটেই মূলত এই প্রোডাক্টগুলো যায়। তারপরেও আমরা কিছু সমস্যা ফিল করি, যেখানে রয়েছে যে আমরা মেইন স্ট্রিম মার্কেটে এখন আমাদের শাকসবজি ফলমূল নিয়ে ঢুকতে পারিনি। আমাদের খুব ফ্রিকুয়েন্ট ইন্টারসেপশন ঘটে কোয়ারেন্টাইন পেস্টের কারণে, এবং নন কমপ্লায়েন্স নোটিফিকেশন জারি হয়। পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশসমূহের সাথে বেশ প্রকট বাজার প্রতিযোগিতায় আমাদেরকে পড়তে হয়, যেহেতু পণ্যগুলো একই ধরনের। এবং আমরা দেখি যে আমাদের 30 থেকে 35 ধরনের শাকসবজি 35টি দেশে রপ্তানি হয়, ইউরোপ, নর্থ আমেরিকা, এশিয়া এবং মিডল ইস্ট সহ। সাম্প্রতিক সময়ে আমাদের ক্যাবেজ, কালিফ্লাওয়ার এবং ব্রোকলি সমুদ্র পথে মিডল ইস্ট, ফার ইস্ট কান্ট্রিগুলো, বিশেষ করে মালয়েশিয়া, সিঙ্গাপুরে রপ্তানি হচ্ছে। এটি একটি আশাব্যঞ্জক দিক যে আমাদের সমুদ্র পথেও শাকসবজি রপ্তানি শুরু হয়েছে পার্শ্ববর্তী দেশসমূহে, সেটি একটি লাভজনক দিক। আমরা দেখি যে আমাদের ভেজিটেবল প্রোডাকশন হলো 12.1 মিলিয়ন টন, কিন্তু আমরা এক্সপোর্ট করি 0.1 মিলিয়ন টনের মতো, সেটি অনেক কম। কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে ভেজিটেবলের প্রায় $550 বিলিয়ন, সেটি হলো এক্সপোর্ট ক্যাটাগরিতে 11তম অবস্থানে রয়েছে ভেজিটেবলস। আমাদের এখন যে রপ্তানিটা হয় শাকসবজি এবং ফলমূল, তার প্রক্রিয়াটা অনেকটা এই ধরনের। কিছু শাকসবজি ফলমূল কন্ট্রাক্ট গ্রোয়ার দিয়ে উৎপাদন করা হয়, কিছু হলো কৃষকদের থেকে সংগ্রহ করে রপ্তানিকারকরা সেন্ট্রাল প্যাক হাউস শ্যামপুরে নিয়ে আসেন। সেখানে আনার পরে তারা ওয়াশিং করেন, ট্রিমিং করেন, গ্রেডিং, সর্টিং করেন, অনেক সময় ট্রিটমেন্টও করেন, এবং সেখানে ইন্সপেকশন হয়, ফাইটোস্যানিটারি সার্টিফিকেট ইস্যু হয়। এরপরে সেখানে প্যাকেজিং হয়, লেভেলিং হয়। এরপরে সেটা সিলগালা করে কাভার্ড ভ্যানে করে সেটা এয়ারপোর্টে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে একটা স্ক্যানারে স্ক্যান করে সেটা কার্গো বিমানে উঠিয়ে বিদেশে পাঠানো হয়। এটা হলো বর্তমান প্রক্রিয়া। কিন্তু এখানে যে জিনিসটা মিসিং সেটা হলো সার্টিফিকেশন। আমাদের এই পণ্য রপ্তানিতে কোনো ধরনের সার্টিফিকেশন নাই। আমরা গ্যাপ সার্টিফিকেশনের কথা বলি, সেটা এই শাকসবজি এবং ফলমূলের জন্য অত্যাবশ্যক। গ্যাপ মানে হলো গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, এবং সেটার ওয়ার্ল্ড ওয়াইড যেটা অ্যাকসেপ্টেবল স্ট্যান্ডার্ড সেটা হলো গ্লোবাল গ্যাপ। আমরা এই গ্যাপ হলো কতগুলো প্র্যাকটিস যেগুলো প্রি প্রোডাকশন থেকে শুরু করে প্রোডাকশন, হারভেস্ট, পোস্ট হারভেস্ট সকল পর্যায়ে অ্যাপ্লাই করা হয় 3টা জিনিসকে এনশিওর করার জন্য। একটা হলো ফুড সেফটি, নাম্বার 1, নাম্বার 2 হলো এনভায়রনমেন্টাল সেফটি, অ্যান্ড নাম্বার 3 হলো ওয়ার্কার হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার, ওয়ার্কার হেলথ সেফটি। তার মানে ফুড সেফটি যদি আমাকে এনশিওর করতে হয়, এনভায়রনমেন্ট সেফটি অথবা এনভায়রনমেন্ট প্রোটেকশন এবং হলো ওয়ার্কার হেলথ অ্যান্ড সেফটি, তাহলে আমাকে গ্যাপ প্র্যাকটিস করতে হবে। এটাকে মোটা দাগে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হলো ফার্ম লেভেল আর একটা হলো প্যাক হাউস লেভেল। এটা মনে করার কোনো কারণ নেই যে শুধুমাত্র গ্যাপ এক্সপোর্টের জন্য দরকার হয়। আমি মনে করি শুধু এক্সপোর্ট না, আমি যদি ফুড সেফটিকে এনশিওর করতে চাই তাহলে আমাকে গ্যাপকে মেনে চলতে হবে। আমরা জানি বাংলাদেশে আমাদের চিকিৎসা বাবদ ব্যয় প্রতিটি পরিবারে বেড়ে চলছে। প্রায় 20 থেকে 25 হাজার কোটি টাকার ওষুধের ব্যবসা হয় বাংলাদেশে। এই দেশের মানুষ ওষুধ কিনে থাকে, এবং শুধুমাত্র গ্যাস্ট্রিকের ওষুধে কিনে 2000 কোটি টাকার উপরে। আমরা যদি এই খরচগুলোকে কমিয়ে আনতে চাই তাহলে আমাকে এই নিরাপদ ফসল খেতে হবে, আর নিরাপদ ফসল খেতে হলে আমাকে গ্যাপ প্র্যাকটিস করতে হবে। আরও কিছু যৌক্তিকতা আমি এখানে তুলে ধরছি যে 2050 সালে পৃথিবীর জনসংখ্যা হবে 9.6 বিলিয়ন। এই যে বর্ধিত জনসংখ্যা, এই জনসংখ্যার খাবারের চাহিদা মেটাতে হলে 70 ভাগ বেশি ফলন নিশ্চিত করতে হবে বর্তমান সময়ের তুলনায়। এবং আরও বলা হয়ে থাকে 2030 সালে বাংলাদেশের জনসংখ্যা গিয়ে দাঁড়াবে 25 কোটিতে, এবং 2030 সালে পৃথিবীর 50 ভাগ মানুষ কোনো না কোনোভাবে পানি এবং খাদ্য সংকটে ভুগবে বিভিন্ন অঞ্চলে। এবং যদি এই প্রেক্ষাপটে যেটা দেখা যাবে যে প্রাকৃতিক সম্পদের উপরে চাপ বাড়বে, আমি যখন ফলন বেশি করতে যাব তখন আমার ন্যাচারাল রিসোর্সের উপর চাপ বাড়বে। সেই জায়গাটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেফ, সাস্টেনেবল এবং রেসপন্সিবল ফার্মিং। আমি সাস্টেনেবল ফার্মিং এবং রেসপন্সিবল ফার্মিং যদি আমাকে করতে হয় তাহলেও আমাকে গ্যাপে যেতে হবে। তার মানে হলো গ্যাপ যদি শুধু আমাকে ফুড সেফটি এনশিওর করে, এনভায়রনমেন্টাল সেফটি এনশিওর করে, ওয়ার্কার হেলথ সেফটি এনশিওর করে, সাস্টেনেবল ফার্মিং, প্রফিটেবল ফার্মিং, মার্কেট অ্যাক্সেসটাকে এনশিওর করা, ব্র্যান্ডিং, কনজিউমার ট্রাস্ট এবং ইন্টারসেপশন এবং নন কমপ্লায়েন্স নোটিফিকেশনকে যদি আমি অ্যাভয়েড করতে চাই তাও আমাকে গ্যাপ প্র্যাকটিস করতে হবে। গ্লোবাল গ্যাপ মূলত একটা প্রাইভেট সেক্টর বডি, এবং তাদের একটা ভলান্টারি স্ট্যান্ডার্ড রয়েছে সার্টিফিকেশনের জন্য কৃষি এবং কৃষি প্রোডাক্টের, এবং সেটা সারা বিশ্বে সমাদৃত এবং সকলের কাছে গ্রহণযোগ্য। এবং সেখানে তারা এনভায়রনমেন্টকে খুব গুরুত্ব দেয়, পাশাপাশি কেমিক্যাল ইনপুটটাকে কমিয়ে নিয়ে আসে,
এবং ওয়ার্কার হেলথ সেফটি এবং ফুড সেফটি তাদের সবচেয়ে বড় প্রায়োরিটি। আমরা এটার ইতিহাসটা যদি দেখি 1997 সালে মূলত ব্রিটিশ রিটেইলারদের উদ্যোগে ইউরোপ গ্যাপ নামে এই গ্যাপটা চালু হয়। তখন এমআরএলটা ছিল প্রায়োরিটি। পরবর্তীতে তারা একটা ইন্ডিপেন্ডেন্ট সার্টিফিকেশন সিস্টেম ডেভেলপ করে এবং 10 বছরের মাথায় 2007 সালে ইউরোপ গ্যাপ তার নাম পরিবর্তন করে গ্লোবাল গ্যাপ করা হয় এবং সারা বিশ্বের জন্য তারা স্ট্যান্ডার্ড তৈরি করে। এবং এরপরে আমরা দেখি যে আঞ্চলিক গ্যাপের বিকাশ হয়। আসিয়ান গ্যাপ যাত্রা শুরু করে 2006 সালে আসিয়ানভুক্ত দেশসমূহে, এবং 2014 সালে সার্ক গ্যাপ, এটা এফএওর একটি প্রজেক্টের আন্ডারে সার্কভুক্ত 4টি দেশের জন্য সার্ক গ্যাপ প্রণয়ন করা হয়। তার মধ্যে বাংলাদেশ, নেপাল, ভুটান এবং মালদ্বীপ ছিল। এবং এরপরে আমরা দেখি যে বিভিন্ন দেশ তার নিজস্ব গ্যাপ চালু করে। চায়না গ্যাপ 2009 সালে চালু হয়। আফ্রিকার বেশ কয়েকটি দেশ, কেনিয়া, জিম্বাবুয়ে, তারাও গত দশকের শুরুর দিকে 2011-12-তে তারা গ্যাপ চালু করে, কেনিয়া গ্যাপ, জিম্বাবুয়ে গ্যাপ। প্রতিটি দেশ তার নিজস্ব গ্যাপ সিস্টেম চালু করে। এগুলো হলো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন গ্যাপ, কোথায় কোন গ্যাপটি প্রচলিত রয়েছে সেগুলো, যেমন জাপান গ্যাপ, ভিয়েতনাম গ্যাপ, কম্বোডিয়া গ্যাপ, শ্রীলঙ্কা গ্যাপ, এই গ্যাপগুলো রয়েছে। এবং এই গ্যাপ বাস্তবায়নে শুধু যে কৃষক রেসপন্সিবল তা না, কৃষক রেসপন্সিবল, তার পাশাপাশি এই ফসল উৎপাদন থেকে শুরু করে কনজিউমারের কাছে পৌঁছানো পর্যন্ত যতগুলো স্টেক হোল্ডার রয়েছে সবাই রেসপন্সিবল। যারা কৃষি ইনপুটগুলো সাপ্লাই দেন তারা রেসপন্সিবল, তারা মিডলম্যান রয়েছেন, যারা প্রসেসর রয়েছেন তারাও রেসপন্সিবল, এবং গভর্নমেন্টও রেসপন্সিবল ক্যাপাসিটি বিল্ডিং, তারপরে সার্টিফিকেশন, টেকনিক্যাল, ফাইন্যান্সিয়াল এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এবং ফাইনালি দ্য কনজিউমার একটা বড় রোল রয়েছে। কনজিউমার যদি ডিমান্ড তৈরি করে তাহলে গ্যাপ ফার্মাররা প্র্যাকটিস করবে। তার মানে হলো গ্যাপ হলো লোকাল ইকোনমিকে স্ট্রেনথেন করে এবং মার্কেট অ্যাক্সেসটা বাড়ায়। গ্যাপ হলো ফুড সেফটি এনশিওর করে, এবং গ্যাপ হলো ট্রেসেবিলিটি এবং ট্রান্সপারেন্সি এনশিওর করে, সেটা কনজিউমার ট্রাস্টকে বিল্ড আপ করে। এবং ফাইনালি যদি আমরা একটা বেটার ফিউচার চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সুন্দর সুস্থ পৃথিবী, তার জন্য আমাকে গ্যাপ প্র্যাকটিস করতে হবে। আমরা একটু দেখি গ্লোবাল গ্যাপের সিনারিওটা একটু দেখি। 135টি দেশে গ্লোবাল গ্যাপের প্রডিউসার রয়েছে এবং গ্লোবাল গ্যাপের স্ট্যান্ডার্ড রয়েছে 40টি, এবং 2019 সাল পর্যন্ত তাদের সার্টিফাইড প্রডিউসার হলো 2,09,000। আমরা এই গ্রাফটা দেখতে পাই 2010 থেকে 2019, তাদের এই গ্রাফটা হলো ঊর্ধ্বমুখী। 2019 সালে তাদের সার্টিফাইড প্রডিউসার ছিল 135টি দেশে 2,09,440 জন। এবং আমরা দেখি সবচেয়ে বেশি সার্টিফাইড প্রডিউসার হলো ইউরোপে, তারপরে হলো আফ্রিকাতে, এবং এরপরে আমরা দেখি যে এটা সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, এশিয়াতে কম তুলনামূলক। সাম্প্রতিক সময়ে এশিয়াতে গ্লোবাল গ্যাপ সার্টিফিকেশন বাড়ছে, কিন্তু এশিয়ার জনসংখ্যা উৎপাদনের তুলনায় এই সংখ্যাটা তুলনামূলকভাবে কম। আমরা গ্লোবাল গ্যাপ যে 5টি বিষয় নিয়ে কাজ করে সেগুলো হলো পার্টনারশিপ, ইন্টিগ্রিটি, বেঞ্চমার্কিং, স্টেক হোল্ডার পার্টিসিপেশন এবং এফিসিয়েন্সি। আমরা এই হলো লোগো যারা গ্লোবাল গ্যাপের পার্টনার অথবা তাদের মেম্বার। সেখানে আমাদেরও একটা লোগো রয়েছে, আমি খুঁজে পেলাম, সেটি হলো স্বপ্ন। আজদা, টেস্কো, ওয়ালমার্টের মতো কোম্পানিগুলো, ম্যাকডোনাল্ডের মতো কোম্পানিগুলো এবং পৃথিবীর অনেক দেশের গ্যাপ সিস্টেমও কিন্তু তাদের সাথে বেঞ্চমার্কিং করে মেম্বার হয়েছে, এবং অনেক মেম্বার তাদের সারা পৃথিবীতে। অনেকে রিটেইলার, অনেকে এগ্রিকালচারাল প্রডিউসার, বিভিন্ন ধরনের মেম্বার তাদের এখানে রয়েছে। আমরা যদি বাংলাদেশের সিনারিওটা দেখি তাহলে দেখি 2022 সালের 16ই ফেব্রুয়ারি স্বপ্ন এসিআই লজিস্টিকের আন্ডারে তারা 60টি ভেজিটেবলের সার্টিফিকেশন নিয়েছে, লাউ, করলা, বরবটি, পটল, কাঁচামরিচ, পেঁপে এবং কাঁকরোল। তাদের অপশনটা ছিল অপশন 2, সেটি হলো গ্রুপ প্রডিউসার। তাদের 50 জন প্রডিউসার নিয়ে তারা যাত্রা শুরু করে। এই বছর তারা এই সংখ্যাটি 150তে উন্নীত করতে চায়। তারা গ্লোবাল গ্যাপ সার্টিফাইড প্রতিষ্ঠান এবং তাদেরকে সার্টিফিকেশনটা দিয়েছে এসজিএস ইন্ডিয়া থেকে। এবং অতি সম্প্রতি আমরা দেখি যে মালিক ফার্ম তারা অপশন 1-এ ইন্ডিভিজুয়াল প্রডিউসারে তারা সার্টিফিকেশন নিয়েছে 4টি সবজি এবং 1টি ফল, বিটার গোট, কলিফ্লাওয়ার, ক্যাবেজ, পামকিন আর হলো আম। এবং তাদের ফার্মটা হলো বীরগঞ্জ, দিনাজপুরে, 16 হেক্টর জমি। তারা ভবিষ্যতে অপশন 2-তেও যেতে চায়, সেজন্য তারা 1000 ফার্মারকে প্রডিউস করতেছে, রেডি করতেছে, ক্যাপাসিটি বিল্ডিং করে অপশন 2-তে তারা আরও 1000 ফার্মার নিয়ে সার্টিফিকেশন নিতে চায়, আরও 60টি সবজিতে। এছাড়াও কিন্তু ইতিপূর্বে আমাদের এগ্রিকনসার্ন একসময় গ্লোবাল গ্যাপের প্রডিউসার সার্টিফিকেশন ছিল, অরিয়ন মাশরুম সার্টিফিকেশন ছিল, তারা পরবর্তীতে আর কন্টিনিউ করেনি। বাংলাদেশে এখন গ্লোবাল গ্যাপের সার্টিফিকেশন বডি হলো কন্ট্রোল ইউনিয়ন, এটা নেদারল্যান্ড বেস কোম্পানি, বাংলাদেশে অফিস রয়েছে, তারা গ্লোবাল গ্যাপের সার্টিফিকেশন বডি। এছাড়াও এসজিএস ইন্ডিয়াও বাংলাদেশকে সার্টিফাই করতে পারে। আজকে কন্ট্রোল ইউনিয়নের প্রতিনিধি এখানে রয়েছেন। গ্লোবাল গ্যাপের স্কোপ সাবস্কোপগুলো হলো এই ধরনের,
যে ক্রপ বেস, একুয়াকালচার এবং লাইভ স্টক। ক্রপের মধ্যে সবগুলোই রয়েছে, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল একটা স্ট্যান্ডার্ড, ফ্লাওয়ার অর্নামেন্টাল আরেকটা স্ট্যান্ডার্ড, কম্বাইনেবল ক্রপ এগুলো মূলত সিরিয়াল ক্রপ, টি, আরেকটা হলো প্লান্ট প্রোপাগেটিভ ম্যাটেরিয়াল, নার্সারিগুলো। এর বাইরে অ্যাকুয়াকালচার রয়েছে, লাইভ স্টক রয়েছে, লাইভ স্টকের মধ্যে পোলট্রিও রয়েছে। আমরা যদি ভেজিটেবল এবং ফ্রুটসে দেখি তাহলে টোটাল কন্ট্রোল পয়েন্ট হলো 222টা গ্লোবাল গ্যাপের, সেখানে 15% হলো ওয়ার্কার হেলথ সেফটির সাথে রেলেভেন্ট, 34% হলো ট্রেসেবিলিটি, 20% এনভায়রনমেন্ট, 32% হলো ফুড সেফটির সাথে রিলেটেড। এটাকে যদি আমরা আরেকটু ভাগ করি তাহলে আমরা দেখতে পাই যে 222টা কন্ট্রোল পয়েন্টের মধ্যে মেজর মাস্ট হলো 93টা, মাইনর মাস্ট 114টা, রিকমেন্ডেশন রয়েছে 15টা। কিন্তু এই 222টা কিন্তু শুনতে অনেক লাগে যে অনেকগুলো কন্ট্রোল পয়েন্ট কমপ্লাই করতে হবে, বিষয়টা কিন্তু এমন না। মানে শাকসবজি, যে কোনো ধরনের শাকসবজি, যে কোনো ধরনের ফলমূল, পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো প্রেক্ষাপটে, যে কোনোভাবে, গ্রিন হাউস, ওপেন কাল্টিভেশন, কাভার ক্রপ, যে কোনোভাবে চাষাবাদ করতে গেলে তাকে সর্বমোট 222টা ফলো করতে হবে। এটা কারোর জন্য 222টা হতে পারে, কারোর জন্য 100টা হতে পারে, কারোর জন্য 150টা হতে পারে। এটা স্থানকাল, পাত্র, ফসল, এলাকা, চাষাবাদের পদ্ধতির উপর এটা কম বেশি হবে। কিন্তু 59টা হলো ম্যান্ডেটরি, এটা সবাইকে মেনে চলতে হবে। 59টা হলো সবার জন্য প্রযোজ্য। এবং এখানেও একইভাবে ভাগ করা যায় ট্রেসেবিলিটি, ফুড সেফটি, এনভায়রনমেন্ট এবং ওয়ার্কার হেলথ সেফটি। এই জিনিসগুলো গ্লোবাল গ্যাপ সার্টিফিকেশনের জন্য দরকার হয়। রিস্ক অ্যাসেসমেন্ট করতে হয়, রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান লাগে, রিটেন প্রসিডিউর লাগে, ডিসপ্লে ইনস্ট্রাকশন লাগে, ডকুমেন্টেশন দরকার হয়, রেকর্ড কিপিং আছে, ট্রেনিং আছে, টেস্টিং আছে, কিছু ফ্যাসিলিটিস তাকে থাকতে হয়, কিছু ম্যান পাওয়ার এক্সপার্ট থাকতে হয়। এগুলোও কিন্তু কম বেশি হতে পারে বিভিন্ন প্রেক্ষাপটে, কিন্তু এগুলো খুব বেশি কঠিন না, জটিল না, কিন্তু বিষয়গুলো বোঝার বিষয় আছে, এ সম্পর্কে ধারণার বিষয় রয়েছে। আমরা একটু এখন বাংলাদেশ গ্যাপে চলে যাই। বাংলাদেশ গ্যাপ, এটা হলো বাংলাদেশ গ্যাপের লোগো। বাংলাদেশ গ্যাপের স্কিম ওনার হলো বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল, বিএআরসি, এবং এই স্ট্যান্ডার্ডটার নাম দেওয়া হয়েছে বাংলাদেশ গ্যাপ। আমরা অলরেডি 3টা কমিটি ফর্ম করা হয়েছে, স্টিয়ারিং কমিটি, টেকনিক্যাল কমিটি এবং সার্টিফিকেশন কমিটি। এবং সার্টিফিকেশন বডি হিসাবে বাংলাদেশ এগ্রিকালচারাল সার্টিফিকেশন বডি এটা দায়িত্ব পালন করবে, যেটা দায়িত্ব দেওয়া হয়েছে ডিএইকে। তারা ISO 17065 2012 অনুসরণ করে সার্টিফিকেশন বডি পরিচালিত হবে। এবং এই সার্টিফিকেশন বডিকে অ্যাক্রিডিটেশন দিবে হলো বিএবি, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড। তারা বাংলাদেশ এগ্রিকালচারাল সার্টিফিকেশন বডিকে অ্যাক্রিডিটেশন করবে, এবং বিএবি পরিচালিত হয় ISO 17011 এর প্রেক্ষাপটে। লোগো অলরেডি প্রণয়ন করা হয়েছে। আমরা একটু বাংলাদেশ গ্যাপের একটু ডিটেইলটা একটু দেখি। এই 3টি ডকুমেন্ট, মূলত 2টো ডকুমেন্ট, এগুলো হলো অ্যাপ্রুভ ডকুমেন্ট ফর বাংলাদেশ গ্যাপ। একটি হলো বাংলাদেশ উত্তম কৃষি চর্চা নীতিমালা 2020, আরেকটি হলো বাংলাদেশ উত্তম কৃষি চর্চা নীতিমালা 2020 বাস্তবায়নে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা। এই দুটো জিনিস এখন পর্যন্ত অ্যাপ্রুভ ডকুমেন্ট বাংলাদেশ গ্যাপের জন্য। একটা 2020 সালে হয়েছে, আরেকটা সম্ভবত জানুয়ারি 2021-এ হয়েছে। এবং এই সময়াবদ্ধ পরিকল্পনায় কি বলা হয়েছে, কতগুলো কার্যক্রম ধরা হয়েছে, 22টি কার্যক্রম চিহ্নিত করা হয়েছে, এবং এই 22টি কার্যক্রম সম্পাদনের জন্য 16টি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এর মধ্যে কিছু রয়েছে স্বল্পমেয়াদী, কিছু মধ্যমেয়াদী, কিছু দীর্ঘমেয়াদী। এই কার্যক্রমগুলি কে বাস্তবায়ন করবে, কখন করবে, কিভাবে করবে, সে বিষয়গুলো এখানে সুনির্দিষ্ট করা হয়েছে। এবং এগুলো সময়কাল নির্ধারণ করা হয়েছে 30/6/2021 থেকে 30/12/2023, মানে এবছরের ডিসেম্বরের ভিতরে সকল কার্যক্রম সম্পাদন হবে, একটি ছাড়া। একটি বলতে বাংলাদেশ গ্যাপকে গ্লোবাল গ্যাপের সাথে সামঞ্জস্যকরণ, এই একটি কার্যক্রমের সময়সীমা ধরা হয়েছে 30/6/2025। শুধু একটি ছাড়া বাকি সবগুলোর জন্য ডেডলাইন ধরা হয়েছে 2023। এটা হলো বাংলাদেশ উত্তম কৃষি চর্চা নীতিমালার সূচিপত্র সমূহ, কি কি রয়েছে উত্তম কৃষি চর্চা নীতিমালায় সেগুলো। এবং এখানে 4টা পিলারের কথা বলা হয়েছে: ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি, ইকোনমিক ভায়াবিলিটি, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি এবং সোশ্যাল অ্যাকসেপ্টেবিলিটি। আমরা, এটা হলো স্টিয়ারিং কমিটি, এটাই হলো সবচেয়ে অ্যাপেক্স বডি বাংলাদেশ গ্যাপের জন্য। 25 সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটি। আমরা দেখছি অধিকাংশ কৃষি বিষয়ক মন্ত্রণালয় অথবা ডিপার্টমেন্টগুলোর মহাপরিচালকরা এখানে রয়েছেন। মূলত পদাধিকার বলে এই কমিটিটি গঠন করা হয়েছে, বেশ বড় কমিটি। এরপরে রয়েছে টেকনিক্যাল কমিটি, এটা 19 সদস্য বিশিষ্ট, সেটাও একইভাবেই করা হয়েছে, পদাধিকার বলে। এরপরে রয়েছে সার্টিফিকেশন কমিটি, এটা হলো 13 সদস্য বিশিষ্ট। আমরা যেটা লক্ষ্য করি সেটা হলো এই কমিটিগুলো বেশ বড়, এবং এগুলোর আমরা যেটা দেখি, প্রথম কমিটি, এই কমিটির মিটিং করাটাই অনেক কষ্টকর বিষয়, 25 জন মেম্বারকে একত্রিত করা। এবং এখানে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর কোনো পার্টিসিপেশন আমি দেখি নাই 3টি কমিটিতে, বিশ্ববিদ্যালয়গুলো থেকে কোনো প্রতিনিধি রাখা হয় নাই।
আচ্ছা, এখন বাংলাদেশ উত্তম কৃষি চর্চা নীতিমালা 2020-এর মডিউলগুলো চূড়ান্ত করা হয়েছে বিআরসি থেকে, এবং এই মডিউলগুলো মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এটা টেকনিক্যাল কমিটি কর্তৃক যাচাই বাছাই শেষে স্টিয়ারিং কমিটি কর্তৃক অনুমোদন নিতে হবে। আমার মনে হয় এটা অনুমোদনের অপেক্ষায় রয়েছে, আমি যতটুকু জানি, কিন্তু এটা চূড়ান্ত করা হয়ে গেছে, কতগুলো ওয়ার্কশপের মাধ্যমে এটাকে চূড়ান্ত করা হয়েছে। আমরা এটার একটু আউটলাইনগুলো দেখি। এই মডিউলে 5টা মডিউল করা হয়েছে, এটা শুধু অনলি ফর দ্য ভেজিটেবল এবং ফ্রুটস জন্য 5টা মডিউল। একটা হলো ফুড সেফটি মডিউল, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট মডিউল, ওয়ার্কার হেলথ সেফটি মডিউল, প্রডিউস কোয়ালিটি মডিউল, আর সর্বশেষ মডিউল 5 হলো জেনারেল রিকোয়ারমেন্টস মডিউল। এই 5টি মডিউলে আমরা দেখি এখানে উপাদান রাখা হয়েছে 59টা, আর অনুশীলন রাখা হয়েছে 235টা, এবং ঐচ্ছিক রাখা হয়েছে 13টা। তার মানে কন্ট্রোল পয়েন্ট হলো 235টা। আমরা গ্লোবাল গ্যাপে কন্ট্রোল পয়েন্ট পেয়েছি 222টা, কিন্তু বাংলাদেশ গ্যাপে কন্ট্রোল পয়েন্ট হলো 235টা। এবং এই কন্ট্রোল পয়েন্টগুলো আমি যেটা দেখেছি ভেরি ক্লোজ টু দ্য গ্লোবাল গ্যাপ। গ্লোবাল গ্যাপের যে কমপ্লায়েন্সগুলো রয়েছে, কন্ট্রোল পয়েন্ট রয়েছে, তার সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ, সবগুলো বিষয়কে কভার করা হয়েছে। এটা হলো এটার পজিটিভ দিক। এবং কমপ্লায়েন্স ক্রাইটেরিয়া হিসেবে ধরা হয়েছে মেজর মাস্ট না, বাংলাদেশ গ্যাপে বলা হয়েছে অতি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং সাধারণ। অতি গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে তার 100 ভাগ অনুসরণ করতে হবে, গুরুত্বপূর্ণ 90 ভাগ অনুসরণ করতে হবে, এবং সাধারণের ক্ষেত্রে 50 ভাগ অনুসরণ করতে হবে। আর গ্লোবাল গ্যাপের ক্ষেত্রে মেজর মাস্ট 100% কমপ্লাই করতে হয়, মাইনর মাস্ট হলো 95%, এবং রিকমেন্ডেড যেগুলো সেগুলো কমপ্লাই না করলেও চলে। এখানে একটা বিষয় আমি একটু নিয়ে আসতে চাচ্ছি, সেটি হলো 18(3), যেটা নীতিমালায় 18(3)-এ একটি কথা বলা আছে, কৃষি অধ্যয়ন করা হয় এমন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে উত্তম কৃষি চর্চা সংক্রান্ত কোর্স অন্তর্ভুক্তকরণ। এখানে খুব স্পষ্টভাবে কিন্তু বলে দেওয়া আছে যে ডিপ্লোমাগুলোতে, এটিআইগুলোতে এই গ্যাপ বিষয়ক কোর্স চালু করতে হবে, এবং কৃষি বিশ্ববিদ্যালয় এবং যেসব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি অধ্যয়ন করা হয় সেখানে গ্যাপ সংশ্লিষ্ট কোর্সগুলো অন্তর্ভুক্ত করতে হবে কোর্স হিসাবে। এখন আমরা যেটা করি, বিভিন্ন ডিপার্টমেন্ট বিক্ষিপ্তভাবে বিভিন্ন কোর্সের অধীনে পড়াই। সেক্ষেত্রে আমার একটা সুপারিশ থাকবে যে এটিকে একটি আলাদা কোর্স হিসাবে এটাকে বের করে আনা যায় কিনা গ্যাপটাকে, তাহলে এক জায়গায় সবগুলো বিষয় হয়তো পড়ানোর সুযোগ তৈরি হবে। সেজন্য বিআরসি যদি শিক্ষা মন্ত্রণালয়কে একটি চিঠি দেয় এই নীতিমালার আলোকে, শিক্ষা মন্ত্রণালয় যদি বিশ্ববিদ্যালয়গুলোকে সেই ইনস্ট্রাকশন দেয়, তাহলে এই প্রক্রিয়াটি বেশ সুবিধা হবে। পাশাপাশি আমরা দেখি যে প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, ট্রেনিং, ওয়ার্কশপের মাধ্যমে গ্যাপ সম্পর্কে ক্যাপাসিটি বিল্ডিংয়ে সহায়তা করবে। বাস্তবায়ন অগ্রগতিটা আমরা একটু দেখি। অলরেডি বিআরসিকে স্কিম অনার করা হয়েছে, ডিএইকে সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং বাংলাদেশ উত্তম কৃষি চর্চা নীতিমালা 2020 বাস্তবায়নের জন্য সময়বদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে, সেটা বাস্তবায়নাধীন। এবং বিআরসি, ডিএই, ডিএএম এবং ডিএমএ গ্যাপ ইউনিট করা হয়েছে। বিআরসি, ডিএই এবং ড্যাম, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল মার্কেটিংয়ে গ্যাপ ইউনিট করা হয়েছে। এছাড়াও বাড়ি, বিরি, বিনা, এসআরডিআই, বিএডিসি, হটেক্স ফাউন্ডেশনে ফোকাল পার্সন ও বিকল্প ফোকাল পার্সন নির্বাচন করা হয়েছে, এবং 64টি জেলায় গ্যাপ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। গ্যাপ সংশ্লিষ্ট 16টি প্রতিষ্ঠানের উপযুক্ত প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে 5টি মডিউলের সকল অনুশীলন চর্চাসমূহ চূড়ান্ত করা হয়েছে। গ্যাপ লোগো প্রস্তুত করা হয়েছে। গ্যাপ বাস্তবায়নের জন্য একটি অ্যাকশন প্ল্যান অর্থায়নের অপেক্ষায় রয়েছে, বিএসসির আন্ডারে পরিচালিত হবে। এছাড়াও আমরা জানি বিশ্বব্যাংকের অর্থায়নে পার্টনার প্রজেক্টে গ্যাপ বেশ গুরুত্ব সহকারে অংশ নিবে, সেখানে অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে। এবং ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল মার্কেটিং পলিসি 2021 নামে একটি বিষয় অনুমোদন করেছেন, যেটিতে রপ্তানির বিষয়গুলো 21টি পয়েন্ট বেশ গুরুত্বপূর্ণভাবে আলোচিত হয়েছে। এখন আমরা একটু চ্যালেঞ্জ সমূহ যদি একটু দেখি, যে বাংলাদেশ গ্যাপ যদি আমরা বলি, সেই গ্যাপ 2014 সালে এফএও বাংলাদেশের জন্য গ্যাপ প্রণয়ন করেছে। 2016 সাল থেকে আমরা কাজ করছি। 2020 সালে আমরা নীতিমালা প্রণয়ন করলাম, 2021 সালে সময়াবদ্ধ পরিকল্পনা প্রকাশ করলাম। দীর্ঘ সময় আমরা পার হয়ে এসেছি, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এটা বাস্তবে সার্টিফিকেশন প্রক্রিয়া শুরু হয়নি। আমরা চাই যে এই জিনিসটি খুব দ্রুত শুরু হওয়া জরুরি। যেখানে আফ্রিকার মতো দেশগুলো গত দশকের শুরুর দিকে যাত্রা শুরু করেছে নিজস্ব গ্যাপ, সেখানে আমাদের এতটা সময় লাগা আসলে দুঃখজনক। আমরা দেখি তার এখনও কিন্তু আমাদের কারিগরি সক্ষমতা তৈরি হয়নি, অবকাঠামোগত উন্নয়ন হয়নি, আমাদের এখনও কোল্ড চেইন ম্যানেজমেন্ট ওভাবে ডেভেলপ হয়নি, পণ্য হ্যান্ডেলিং, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন
এই সিস্টেমগুলো খুব ভালো পর্যায়ে নেই, বাজার ব্যবস্থা সুগঠিত না, আমাদের কৃষকদের অথবা রপ্তানিকারকদের সচেতনতা ভাবে নেই, এবং আমাদের অধিকাংশ জমি খণ্ডিত জমি হওয়ায় অনেক ক্ষেত্রে গ্যাপ প্র্যাকটিস করাও সমস্যা হয়, এবং অনেক সময় বালাইনাশক যথাযথভাবে আমরা ব্যবহার করি না। বিশেষ করে যারা উৎপাদনকারী তাদের গ্যাপ সংশ্লিষ্ট জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতার অভাব রয়েছে। অন্যদিকে যদি আমি গ্লোবাল গ্যাপের কথা বলি, গ্লোবাল গ্যাপের সবচেয়ে বড় সমস্যা হলো তার সার্টিফিকেশন কস্টটা অনেক বেশি। এটার অন্যতম বড় কারণ হলো গ্লোবাল গ্যাপের কোনো অডিটর বা ইন্সপেক্টর বাংলাদেশে নাই। যখনই কোনো অডিট ইন্সপেকশন করতে হয়, প্রতি বছরই কিন্তু অডিট ইন্সপেকশন ম্যান্ডেটরি। অডিট ইন্সপেকশন করতে গেলে আমরা বিদেশ থেকে আনতে হয় অডিটর ইন্সপেক্টর, সেজন্য একটা বড় অঙ্কের অর্থ গুনতে হয়। তো এই জায়গাটাতে অডিটর ইন্সপেক্টর ডেভেলপ করা জরুরি, এবং ইন্সপেকশন ফিটা কমিয়ে আনতে হবে। অনেক ক্ষেত্রে টেস্টিং সুবিধা নাই অনেক কিছুর, আমরা এমনও দেখেছি অনেকে টেস্টিং ইন্ডিয়া থেকে করিয়ে নিয়ে আসে, অথবা টেস্টিং সুবিধা আছে কিন্তু সেই ল্যাবের অ্যাক্রিডিটেশন নাই, অথবা টেস্টিং সুবিধা আছে সেটার কস্টিং অনেক হাই। তাহলে এই যে কস্টিংটাকে কমিয়ে আনা, অ্যাক্রিডিটেড ল্যাব করা, এবং গ্যাপের জন্য যত ধরনের টেস্টিং লাগে সব টেস্টিং আন্ডার সিঙ্গেল আমব্রেলা, একটা আমব্রেলার নিচে কীভাবে নিয়ে আসা যায় সে বিষয়টিতে খেয়াল করা দরকার। পাশাপাশি দক্ষ জনবল, অভিজ্ঞ লোকেরও অভাব রয়েছে। যেমন গ্লোবাল গ্যাপের রেজিস্টার ট্রেনার এই মুহূর্তে আমরা রয়েছি মাত্র 2 জন, ইতিপূর্বে আরও কয়েকজন ছিলেন যারা পরবর্তীতে এটা রেজিস্ট্রেশনটা কন্টিনিউ করেননি। এবং এই গ্লোবাল গ্যাপের এই নীতিমালা, নিয়মকানুনগুলো যদি কেউ মেনে চলতে চায় তার জন্য খুব ভালো বাংলা কোনো ম্যানুয়ালও নেই। তাহলে এই জায়গাগুলোতেও কাজ করার সুযোগ রয়েছে। সার্বিক এই বিষয়গুলোর প্রেক্ষাপটে আমরা পাশাপাশি আরেকটা জিনিস আমরা দেখি, প্ল্যান কোয়ারেন্টাইনের বিষয়, যেটা এক্সপোর্টের সাথে রেলেভেন্ট। আমরা দেখি যে আমাদের 2014 সালে 195টি নন কমপ্লায়েন্স নোটিফিকেশন হয়েছে, 2015 সালে 147, 2016 সালে 117টি নন কমপ্লায়েন্স হয়েছে। এটা শুধু ইইউ থেকে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। 2013 সালে আমাদের পান রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 2016 সালে রাশিয়া কর্তৃক আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা ছিল। 2015 সালে 6টি এবং 2017 সালে 5টি কমোডিটিকে ক্রিটিক্যাল পণ্য ঘোষণা করে যখন ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞার উদ্যোগ নেয়, তখন আমরা নিজেরাই নিজ থেকে স্বনিষেধাজ্ঞা আমরা জারি করি এগুলো এক্সপোর্টের ক্ষেত্রে। এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখি যে প্রসেস ফুড, মুড়ি আমাদের খুব কমন, এটা ইউরোপে পাঠানো হচ্ছে, সেগুলো ফেরত আসতেছে, সেখানে কার্বেন্ডাজিম সহ বিভিন্ন ধরনের ফাঞ্জিসাইডের রেসিডিউ পাওয়া যাচ্ছে, সেগুলোও ফেরত আসতেছে। আমাদের মূলত এই নন কমপ্লায়েন্স নোটিফিকেশনের মূল কারণগুলো ছিল পোকামাকড় এবং রোগবালাইয়ের উপস্থিতি, যেটাকে আমরা বলি পেস্ট ইন্টারসেপশন, অথবা এমআরএল ছিল। এবং অনেক সময় আমরা যেটা করে আমাদের রপ্তানিকারকরা পিসি ব্যতীত পণ্য রপ্তানি করেন অথবা পিসি জালিয়াতি করেন। আরেকটা হলো প্রোডাক্ট ইন্টিগ্রিটি না থাকা, আমরা ডিক্লেয়ার করি এক প্রোডাক্ট কিন্তু পাঠাই আরেক প্রোডাক্ট, অথবা আমি বলছি এটা পান পাঠাচ্ছি, উপরে পান বাট নিচে অন্য ফসল, এটাকে বলে ইন্টিগ্রিটি। এটা আমাদের একটা বড় সমস্যা, এই জন্য কিন্তু আমাদের প্রায় ইন্টারসেপশন হচ্ছে। তার মানে আমাদের রপ্তানিকারকদেরকেও এখানে সচেতন হতে হবে। এবং অনেক সময় বিভিন্ন দেশের জন্য এডিশনাল ডিক্লারেশন থাকে, নির্দিষ্ট পণ্যের জন্য এডিশনাল কিছু ডিক্লারেশন থাকে। এই বিষয়গুলো রপ্তানিকারকদের জানা না থাকায় অনেক সময় তারা এটা না মানার কারণেও কিন্তু নন কমপ্লায়েন্স হচ্ছে। তাহলে এডিশনাল ডিক্লারেশনগুলো প্রতিনিয়ত কিন্তু আপডেট হয় বিভিন্ন দেশে, সেগুলোও সাথে সাথে রপ্তানিকারকদেরকে জানানো জরুরি এবং তাদেরকে এটা অবহিত করা জরুরি আপনার এই পণ্যের জন্য এই এডিশনাল ডিক্লারেশন লাগবে। আমরা 2022 সালে আমরা দেখি যে এই ইন্টারসেপশনগুলো হয়েছে এই কারণে, যেমন হোয়াইট ফ্লাইয়ের কারণে হয়েছে, তারপরে থ্রিপসের কারণে করল্লাতে হয়েছে, কাকরোলে হয়েছে, হোয়াইট ফ্লাই এক ধরনের হর্স ফ্লাইয়ের কারণে হয়েছে, এডিশনাল ডিক্লারেশন না মানার কারণে হয়েছে। এছাড়াও আমাদের যে সমস্যাগুলো রয়েছে, আমাদের কোনো ডেডিকেটেড কার্গো নাই ফ্রেশ ভেজিটেবল এবং ফ্রুট এক্সপোর্টের জন্য, এবং আমরা প্রায় কিন্তু কার্গো স্পেস নিয়ে ঝামেলায় থাকি। আমাদের মার্কেট অ্যাক্সেস নিয়ে খুব বেশি স্টাডি নেই। আমরা সবসময় মনে করি ইউরোপে এক্সপোর্ট করলেই লাভ বেশি হবে, বিষয়টা কিন্তু এমন না। আমরা থাইল্যান্ড দেখি যে থাইল্যান্ড চায়নাতে এক্সপোর্ট করে, তার মানে আমার প্রফিট যেখানে হবে সেখানেই আমি এক্সপোর্ট করব, সেটা ইন্ডিয়াও হতে পারে, মালদ্বীপ, ভুটান, থাইল্যান্ডও হতে পারে। তাহলে মার্কেটগুলো স্টাডি করা খুব জরুরি, এজন্য একটা সেল তৈরি করা যেতে পারে। আমাদের কিন্তু এয়ার ফ্রেট কস্টটা অনেক বেশি, আমাদের বিমান ভাড়া বেশি, যার কারণে আফ্রিকাতে কম হওয়ার কারণে তারা একটা অ্যাডভান্টেজ পায়। আমরা দেখি আমাদের যে ফসলগুলো উৎপাদিত হয় এগুলো পাকিস্তান, ভারতেও হয় এবং একই সময়ে হয়, যার ফলে ওই রপ্তানিকারকদের সাথে আমাদের একটা তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। ইউরোপীয় ইউনিয়ন আমাদেরকে দুটো স্ক্যানার দিয়েছে, ইডিএস স্ক্যানার, এটা ভেজিটেবল এক্সপোর্টের জন্য দরকার হয়, এয়ারপোর্টে রয়েছে। এই স্ক্যানার দুটোর মধ্যে একটা পার্মানেন্টলি নষ্ট এবং আরেকটা প্রায় সময় নষ্ট থাকে। যখন নষ্ট থাকে তখন এক্সপোর্টাররা ইচ্ছা করলেও এই ভেজিটেবল ইউরোপে পাঠাতে পারেন না, এটাও আমাদের একটা বড় সমস্যা। আমাদের এখন পর্যন্ত ওইভাবে ক্রপিং জোন করা হয় নাই, আমাদের পেস্ট ফ্রি এরিয়া খুবই লিমিটেড, এবং আমাদের দেশের ভিতরেও ট্রান্সপোর্ট কস্ট অনেক বেশি, এবং আমাদের প্যাকেজিং সিস্টেম খুব একটা উন্নত মানের না।
এবং লেবেলিংয়ের ক্ষেত্রে বিভিন্ন দেশের বিভিন্ন ইনস্ট্রাকশন থাকে, সেটাও আমরা অনেক সময় অনুসরণ করি না। আমরা একবারে শেষ পর্যায়ে চলে আসছি, আমরা সুপারিশে চলে যাই। সুপারিশ যে অতি দ্রুত বাংলাদেশ গ্যাপ সার্টিফিকেশন চালু করতে হবে, এই জন্য সকল স্টেক হোল্ডারদেরকে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করতে হবে। দেশে বাংলাদেশ গ্যাপ চালু করার জন্য অডিটর ইন্সপেক্টর তৈরি করতে হবে, তাদেরকে ট্রেনিং দিতে হবে এবং পুরো সার্টিফিকেশন সিস্টেমটা অটোমেশনের আওতায় আনতে হবে। যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, ট্রান্সপারেন্সি, ইন্টিগ্রিটি, অনেস্টি এবং অ্যাকাউন্টেবিলিটি। আমার সার্টিফিকেশন সিস্টেম যদি সবাই অ্যাকসেপ্ট না করে, সারা ওয়ার্ল্ড যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে কিন্তু আমি বাংলাদেশ গ্যাপের অ্যাডভান্টেজ নিতে পারবো না। তখন বায়ার হয়তো আবার বলে বসতে পারে যে না, গ্লোবাল গ্যাপের সার্টিফিকেশন লাগতে পারে। তার মানে এটা যদি অটোমেশন থাকে, তাহলে কিন্তু এটার অ্যাকাউন্টেবিলিটি অনেক বেড়ে যাবে, ট্রান্সপারেন্সি অনেক বেড়ে যাবে, এবং এই অটোমেশনটা কিন্তু গ্লোবাল গ্যাপে রয়েছে। মার্কেট অ্যাক্সেসের জন্য, বায়ার কনফিডেন্স ডেভেলপমেন্টের জন্য গ্লোবাল গ্যাপের সাথে বেঞ্চমার্কিং করা যেতে পারে। যেমন আমরা দেখছি জাপান গ্যাপ, সুইস গ্যাপ, তারা যে অডিট ইন্সপেকশন করে সেটাকে গ্লোবাল গ্যাপ অ্যাকসেপ্ট করে তাদের গ্যাপটাকে। এই ধরনের বেঞ্চমার্কিংয়ের কিন্তু অপশন রয়েছে। আরেকটি বড় সাজেশন হলো, কৃষি এবং কৃষিজাত পণ্য, প্রসেস ফুডের জন্য যত ধরনের সার্টিফিকেশন লাগে সেগুলিকে যদি ওয়ান স্টপ সার্ভিসের আন্ডারে আনা যায়, যেমন কোথাও গ্যাপ লাগবে, কোথাও জিএমপি লাগবে, কোথাও হেসাপ লাগবে, কোথাও হালাল সার্টিফিকেশন লাগবে, যত ধরনের সার্টিফিকেশন লাগবে সবগুলিকে ওয়ান স্টপ সার্ভিস একটা সিঙ্গেল আমব্রেলার নিচে আনা যায় কিনা। আজকে আমরা ফ্রুট অ্যান্ড ভেজিটেবল নিয়ে কথা বলতেছি, কিন্তু কালকে যখন কুকিজ এক্সপোর্ট হবে, সেই কুকিজের র মেটেরিয়াল হলো মিল্ক, কুকিজের র মেটেরিয়াল হলো সিরিয়াল, সেটা র মেটেরিয়াল হলো ডিম, এগ, তখন এগের জন্য সার্টিফিকেশন লাগবে, মিল্কের জন্য সার্টিফিকেশন লাগবে, আমার সিরিয়ালের জন্য সার্টিফিকেশন লাগবে। ইউরোপিয়ান মুক্ত দেশসমূহ ইনগ্রেডিয়েন্টের জন্য সার্টিফিকেশন চায়, তাহলে আমি ওই সার্টিফিকেশনগুলো কোত্থেকে আনবো? তার মানে এটা কিন্তু একটা হলিস্টিক অ্যাপ্রোচ। এটা শুধু মিনিস্ট্রি অফ এগ্রিকালচারাল বিষয় না, এটা মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, মিনিস্ট্রি অফ ফিশারিজ, মিনিস্ট্রি অফ লাইভ স্টক সবার সাথে সম্পর্কযুক্ত। তার মানে কৃষি এবং কৃষিজাত পণ্যের সার্টিফিকেশন বাংলাদেশ গ্যাপ নামে হবে এবং সেটা আলাদা একটা আমব্রেলার নিচে আসবে, সেখানে সব ধরনের পণ্যের সব ধরনের সার্টিফিকেশন যাতে পাওয়া যায় এবং সব ধরনের টেস্টিং সুবিধা, অডিট ইন্সপেকশন এবং কনসালটেন্সি সাপোর্ট এগুলো যাতে সহজে কম খরচে এক স্থান থেকে পাওয়া যায় সেই সুবিধাটা নিশ্চিত করা। প্রয়োজনে সরকার এক্ষেত্রে সাবসিডি প্রদান করতে পারে, শুরুতে টেস্টিংয়ে সাবসিডি প্রদান করাটা জরুরি, তাহলে হয়তো রপ্তানিকারকদের জন্য সুবিধা হবে। পাশাপাশি প্ল্যান্ট কোয়ারেন্টাইনের দক্ষতা এবং গ্রহণযোগ্যতা বাড়ানো প্রয়োজন এবং এটিআই এবং কৃষি বিশ্ববিদ্যালয় সমূহের ক্যারিকুলামে গ্যাপ স্বতন্ত্র কোর্স হিসাবে অন্তর্ভুক্ত করে সকল ধরনের সার্টিফিকেশনগুলো যাতে ওই কোর্সের আন্ডারে পড়ানো হয় সেই সুপারিশ আমরা করছি। এই হলো আমার পুরো প্রেজেন্টেশন। আমি একটু লম্বা সময় নিয়েছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এখন এটার উপর হয়তো আলোচনা করবেন, সবার জন্য শুভকামনা রইল। আমরা এখন টেকনিক্যাল সেশনের আলোচনায় চলে যাব। এই সেশনটি মডারেট করবেন আমাদের প্রফেসর মোহাম্মদ আজিজুর রহমান, ডিপার্টমেন্ট অফ হর্টিকালচার, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। আমি এখন মাইক্রোফোন মডারেটরের কাছে দিচ্ছি। Respected Chairman of this roundtable discussion, Honorable Chief Guest of Honors, distinguished participants, ladies and gentlemen, Assalamu alaikum. This has been a very good morning for everybody, and I'm very delighted to really listen to such a detailed talk given by Professor Noman. And you are very much aware about the status of Bangladesh agriculture, and the next step should have been very big. And to do so, we need to really ensure our food safety as well as environmental security, safety. We are doing things to the peak of our economic return, thinking of we exploit the nature. We should not. Rather, we preserve our nature to be able to do more in the future, generation after generation. And to really gain from our agricultural produce, we need to go for global services. And this is only possible by extending our product to the wider market, international community to serve in the future. Again, for us, we do the work and we serve very poor to us. We need to make sure that we eat ourselves healthy food and we share the food with others. With this all four pillars, this global gap, and now Bangladesh gap has been just at the level of inception. We need to materialize all these things. I would be loving to see all of you participate in this discussion, and what would be harm if we really take few minutes to really have our self-introduction. I would rather request for just very briefly, and then we go on with our very specific note of comments for this recommendation to go forward.
And therefore, no serious lecture is necessary, only pointing out what shall be doing to make a progress in this sector. So with this, I'm Azizur Rahman. I'm a professor from Bangladesh Agricultural University, now part of the host. Thank you. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সালেহ আহমেদ, ক্যাব ইন্টারন্যাশনালের বা কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এখন। এর আগে বাড়িতে চাকরি করেছি স্যার 1979 থেকে 2000 পর্যন্ত। আফটার দ্যাট আমি ফ্রিল্যান্স কনসালটেন্ট, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড আদার্স। এবং আমি খুব খুশি যে আজকে আপনাদের সাথে মানে কিছু কথা শোনার এবং বলার সুযোগ আমাদের দিয়েছে ফিড দ্য ফিউচার অ্যান্ড ট্রিবিউন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। গুড মর্নিং, আমার নাম আতাউর রহমান মিটন। আমি বিসেফ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে এখন দায়িত্ব পালন করছি। আজকে এখানে এসেছি অন্য একটি অর্গানাইজেশনের ক্যাপাসিটিতে। এনিওয়ে, নিরাপদ খাদ্য আন্দোলনের একজন কর্মী আমি বহু বছর ধরে, আপনাদের অনেকের সঙ্গে সেই সূত্রে আমার পরিচয় আছে। যাই হোক, আজকে যে বিষয়ে আলোচনা হচ্ছে এই বিষয়ে আমরা বিসেফ ফাউন্ডেশন থেকে এর আগেও একাধিকবার আলোচনা করেছি। আমরা অত্যন্ত মর্মাহত এই জন্যে যে বাংলাদেশে এত সুন্দর একটা প্রসেস করা হচ্ছে, কিন্তু সেই প্রসেসের মধ্যে বাংলাদেশ সরকারেরই আরেকটি দপ্তর বা সেটা হচ্ছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, তাদেরকে কোনোভাবেই সম্পৃক্ত করা হয়নি। আপনি খেয়াল করে দেখবেন, এই প্রেজেন্টেশনেও খেয়াল করে দেখবেন যে এই যে আমাদের যে গ্যাপ, এই গ্যাপে একটা বিরাট গ্যাপ হচ্ছে বিএফএসএ বা বাংলাদেশ ফুড সেফটি অথরিটিকে ইনক্লুড না করা। এটার কি কারণ থাকতে পারে আমরা জানি না। আমরা কিন্তু বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে গত বছর এ ব্যাপারে সুস্পষ্ট সুপারিশ বিআরসিকে দিয়েছি, কৃষি মন্ত্রণালয়কে দিয়েছি এবং খাদ্য মন্ত্রণালয়কে দিয়েছি। এটা একটা জায়গা, কারণ আজকের উপস্থাপকও যে জায়গাটা জোর দিলেন যে হলিস্টিক অ্যাপ্রোচ দরকার। হ্যাঁ, কারণ আমরা গ্যাপটা তখন বিআরসি থেকে একটা উত্তর দেওয়া হয়েছিল, এখানে বিআরসির প্রতিনিধি আছেন, তখন বলা হয়েছিল যে এটা আমরা আম রপ্তানি করতে হবে, মন্ত্রী মহোদয় কানাডাতে গেছেন, এখন তাড়াতাড়ি এটা করতে হবে, সুতরাং এটা একটা তড়িঘড়ি করে করার জন্য এটা জাস্ট করা হচ্ছে। ওই সময়ে জাতীয় স্বার্থে হ্যাঁ আমরা কিন্তু মনে করছিলাম আচ্ছা ঠিক আছে, এটা তড়িঘড়ি করে এখন করছে, কিন্তু তারপরে 1 বছর পার হয়ে গেছে, 1 বছরের বেশি সময়, এখন তো এটা পূর্ণাঙ্গ করার একটা ব্যাপার। তো সেখানে কেন বিএফএসএ থাকবে না? না থাকলে প্রবলেমটা যেটা হবে, কন্ট্রাডিকশন হবে কিন্তু, কারণ নিরাপদ খাদ্য একটা আইন আমার দেশে আছে, এ কথাটা বুঝেন। এখানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধি আমি নেম কার্ড দেখলাম, উনি আসেন নাই, কী কারণে আসেন নাই জানি না। যাই হোক, তো এইটা একটা খুব বড় ধরনের গ্যাপ, আমি এই জায়গাটা একটু নোটিস করতে চাই আপনাদেরকে। আরেকটা হচ্ছে যে খেয়াল রাখতে হবে ইন্টিগ্রিটি ইস্যুটার কথা আপনি বলেছেন, যে কোনো একটা সুনির্দিষ্ট এলাকাতে খাদ্য উৎপাদন করে সার্টিফিকেট পাওয়ার অর্থ কিন্তু এটা নয় যে বাংলাদেশের খাদ্যকে আমরা নিরাপদ করতে পারছি। আমাদের দিক থেকে কিন্তু আমরা চাই বাংলাদেশের সকল খাদ্য নিরাপদ হবে, শুধু রপ্তানিকৃত খাদ্যগুলো নিরাপদ হবে আর আমরা দেশের মধ্যে অন্য খাবার খাবো, সেটা কিন্তু আমাদের কারোরই কাম্য নয়। সুতরাং অ্যাবসোলুটলি বাংলাদেশের খাদ্যগুলোকে নিরাপদ করবার জন্যে যেই প্রক্রিয়া, যে প্রসিজিওরটা করা দরকার, যেগুলো অনেক সুপারিশ আছে, আমি সেই দিকে যাচ্ছি না, আপনারা সবাই এগুলো ব্যাপারে জানেন। সেই জায়গাতে আমরা কি করে আরও আমাদের ক্যাপাসিটি বিল্ডিং হতে পারে, কি করে আমাদের সমন্বয়টা বাড়তে পারে, সেই জায়গাতে আমাদের মনোযোগ দেওয়া দরকার। আজকেও সমন্বয়ের কথাটা এসছে, আমি ওই জায়গাতে জোর দেওয়ার জন্য অনুরোধ করছি। এবং আজকে যেই সুপারিশটা আসেনি বলে আমার কাছে মনে হয়েছে, সেই সুপারিশটা হচ্ছে যে আমাদের এই দেশের অভ্যন্তরে উৎপাদিত সকল খাদ্যকে নিরাপদ করা, গ্যাপ সার্টিফিকেশন শুধু নয়, গ্যাপের নীতিমালা অনুসরণ যাতে করা যায় সেই বাধ্যবাধকতা তৈরি করার জন্য সংশ্লিষ্ট দপ্তর, দ্যাট ইজ ডিএই থেকে শুরু করে অন্যান্য যে এজেন্সিসগুলো আছে সবগুলোকে ইন্টিগ্রেট করার জন্য একটা সমন্বয় দরকার। আর গ্যাপ সার্টিফিকেশনের জন্য আমার সুপারিশ হচ্ছে বিএফএসএ-কে অবশ্যই সম্পৃক্ত করা দরকার, এবং বিএফএসএর আমাদের যে নিরাপদ খাদ্য আইন, সেই আইনের আওতায়, কারণ ওখানে কিন্তু কতগুলো স্ট্যান্ডার্ড দাঁড় করা হয়েছে আপনারা জানেন, আইনের আওতায় বিধি করা হয়েছে, বিধির আওতায় আমাদের কিন্তু নিরাপদ খাদ্যের কতগুলো স্ট্যান্ডার্ড তৈরি করা হয়েছে। হ্যাঁ, সেগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ফলে আমার বিধিতে একরকম বলছে, আইনে একরকম বলছে, গ্যাপ সার্টিফিকেশন যদি তার থেকে আলাদা করে কিছু বলে, সেটা কিন্তু খুব অ্যাকসেপ্টেবল হবে না, ওটা আরেকটা ভোলাটাইল সিচুয়েশন তৈরি করবে। সেই জন্যে সময় লাগলেও এই কোঅর্ডিনেশনের জায়গাটা কিন্তু আমাদের তৈরি করতে হবে। আমি আশা করি যে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে হলেও ইঙ্গিতটা আপনাদেরকে দিতে পেরেছি, আপনারা হয়তো আরও বিচক্ষণ আলোচনা করবেন। সকলের জন্য শুভকামনা, ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার। জি, প্লিজ স্যার প্লিজ স্যার। ধন্যবাদ স্যার। আমার নাম হচ্ছে রাজু আহমেদ, আমি সরকারের একজন উপসচিব, বর্তমানে কৃষি বিপণন অধিদপ্তরের একটি প্রকল্পের এসএসসিপি প্রকল্পের দায়িত্বে আছি, ড্যাম পার্টের। স্যার আপনি একটু আজকের এই আয়োজনের পিছনে একটা ছোট্ট গল্প আছে স্যার।
এটা বোধহয় সবার জানা উচিত স্যার। একদিন আমাদের এক্সপোর্টের মিটিংয়ে মাননীয় মন্ত্রী মহোদয় খুব আক্ষেপ করে বলেছিল, গত 3 দশক ধরে শুনে আসছি আমাদের প্রোডাক্ট শুধু এথনিক মার্কেটে যাচ্ছে, কেন আমার মার্কেট আজদাতে যাচ্ছে না, কেন আমার ডলারে যাচ্ছে না, এটা আমাদেরকে স্ট্রাইক করে। পরে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং স্যার, তখন গ্যাপের আসলে নীতিমালা তখন অনুমোদন হয়নি বা বাংলাদেশ গ্যাপ, তখন ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং তৎকালীন মহাসচিব মহোদয় ইউসুফ স্যার অনুমতিক্রমে এবং কৃষি মন্ত্রক অনুমতিক্রমেই ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং এই ইউএসএইডের কেমোনিক্স ইন্টারন্যাশনাল সাথে আজকে বিথিকা পাচ্ছেন, আমাদের দেলোয়ার আপা আছেন এবং অন্যরা, তাদের সহায়তায় প্রথম 2টা ব্যাচ ট্রেনিং করে। এটা হচ্ছে 2021 নভেম্বরে স্যার, এবং সেখানে মিস্টার নোমান ওখানে পার্টিসিপেন্ট ছিলেন, আমার এখানে অনেকেই পার্টিসিপেন্ট দিয়েই এবং আছেন। ওই যে যাত্রা শুরু হলো, তার আজকে আর একটা আউটকাম হচ্ছে এই জায়গাটা। তো এইটা অবশ্যই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের এই আক্ষেপটা আপনাদেরকে তুলে ধরতে চাই যে আমাদের প্রোডাক্টটা কেন আজকে আজদাতে নেই, এগুলো অনেকগুলো কারণ আছে। মাননীয় মন্ত্রী অনেক চেষ্টা করছে কিন্তু আমরা পারছি না। তো আমি সেই দিকে যাচ্ছি না, আমি খুব স্পেসিফিক একটা জায়গায় হাত দিতে চাই স্যার। কারণ আমরা এই সামনেই ম্যাঙ্গো আমার এক্সপোর্ট অলরেডি, আমাদের ক্যাবেজ স্টার্ট হয়ে গেছে, আমাদের অলরেডি কিছু আলু শুরু হয়ে গেছে, একদম কিছু যে আলুগুলো একদম চামড়া উঠেছে সেটাও যায় স্যার, সেটাও আমার এথনিক মার্কেটে যায়। ম্যাঙ্গো আমার একটা বড় সম্ভাবনা আছে। এখানে আমি আমাদের ফিল্ড সার্ভিস উইংয়ের ডাইরেক্টর স্যার আছেন, স্যার আপনার কাছে আমার একটা আর্জি, এই আর্জিটা আমরা রোড ম্যাপেও করেছিলাম যে স্যার এই ম্যাঙ্গোর অ্যাটলিস্ট স্যার আমাদের প্রথম সাতক্ষীরা থেকে ম্যাঙ্গো এক্সপোর্টটা শুরু হয়, তারপরে রাজশাহী অঞ্চলে আসে, তারপরে আমাদের হিল ট্র্যাক্সে আসে। যেহেতু আমি এক্সপোর্টে 2 বছর কাজ করার সুযোগ হয়েছিল ড্যামেসের, সেই জ্ঞান থেকে এবং ইউএসএইডের কাজ করার জন্য যে তার আলোকে বলছি স্যার, এই 3টা জায়গায় অ্যাটলিস্ট স্যার একটা প্যাক হাউস অ্যান্ড সার্টিফিকেশন সিস্টেম, আপনি আমার আমকে নিয়ে আমি স্বপ্ন দেখি অনেক দূর যাওয়া সম্ভব স্যার। এই একটা পয়েন্ট স্যার আপনার যদি সম্ভব হয়, অ্যাটলিস্ট সার্টিফিকেশনটা যেন ওই রিজন ভিত্তিক হয়। আমার ওই রাজশাহীর আম যদি আবার সেন্ট্রাল প্যাক হাউসে এসে, আপনারা নিশ্চয়ই জানেন যে কমিউনিকেশনের কি অবস্থা, এমনি আমাদের কুল চেইন নাই, আমি কিভাবে স্বপ্ন দেখে আমার প্রোডাক্টটা সেই জায়গা যাবে। তা অ্যাটলিস্ট স্যার 3টা জায়গা যদি একটু করতে পারেন, আমি স্যার আপনাকে চিনি স্যার, আপনি অনেক ডাইনামিক, আমি এই আশাটা করতে চাই অ্যাটলিস্ট এই আউটকামটা যেন আসে। সেকেন্ড আউটকাম আমি একটু বলাই স্যারের দৃষ্টি আকর্ষণ করছি স্যার। আজকে প্যাকেজিং ম্যাটেরিয়াল নিয়ে আমরা ইন্ডিয়ার সাথে কম্পিটিশনে থাকি, আমরা যখন আমাদের সব প্যাকেজিং ম্যাটেরিয়ালস আসে বাইরের থেকে স্যার, সেখানে আমাদের ট্যাক্স দিতে হয় 53% স্যার। তো এইটাকে যদি এসএস কোড এগ্রিকালচারে নিয়ে আসা যায়, তখন আমার 5% হয়, তখন কিন্তু আমি কম্পিটিশনে টিকতে পারবো অ্যাজ কম্পেয়ার। আমি আমার ইন্ডিয়ার সাথে যুদ্ধ করছি, আমার এবং পাকিস্তানের সাথে আম নিয়ে আমরা অনেক যুদ্ধ, পাকিস্তানের সাথে আমাদের আমের যুদ্ধ হলো, পাকিস্তানের স্যার এয়ারফেয়ার কম, অনেকেই বলে যে ইন্ডিয়ার থেকে আমাদের অনেক বেশি এয়ারফেয়ার, রিয়েলিটি ইজ নট। কারণ আমি যখন রোড ম্যাপ করি, আমরা প্রত্যেকটা কাউন্সিলিংয়ের জায়গাতে আমরা কথা বলেছি যে কোথায় পাকিস্তানের সাথে আমাদের এয়ার ফ্রেটটা অনেক বেশি, তো সেই জায়গাটাতে আমাদের অবশ্যই হাত দিতে হবে। সো আমি আরেকটা জায়গায় একটু বলছি স্যার, আমাদের যত এগ্রিকালচার প্রোডাক্ট এক্সপোর্ট হয়, এবং আমরা একটা সুখবর যে পাটটা আমাদের এখন কৃষি পণ্য হিসেবে এটা আসলে বিবেচিত হয়েছে, তো পাটের অনেক সম্ভাবনা আছে এবং আমরা পাটের নিয়ে আমাদের প্রমোট করা খুবই দরকার। সেকেন্ড যে জায়গাটা আমরা বারবার বলছি স্যার, প্রসেস প্রোডাক্টে আমাদের সম্ভাবনাটা বেশি এখনও, এবং আমাদের যে 100 টাকা যদি এক্সপোর্ট হয় এগ্রিকালচারে, তার 60% হয় হলো স্যার এই প্রসেস Dr. প্রোডাক্ট। Raju, we should be focusing on the today's discussion, and we Sir, need it to is really. totally related with the global Yes, gap these are issue. all related, but we need to have Okay, sir. chance for আমি all last the point. participants to take on. আমি last Just- point এ বলছি, last জি, point এ come to শেষ the এটা। তো এই your process- recommendation only, please. প্রসেস প্রোডাক্টে যেটা হচ্ছে যে স্পাইসেসের প্রসেস প্রোডাক্টে আমাদের ম্যাক্সিমাম টেস্টিং করা হয় এইচজিএস এর মাধ্যমে ফ্যাসাই থেকে। তো এই টেস্টিং ফ্যাসিলিটি যদি আমরা বাড়াতে পারি, আমি শুধু $1 বিলিয়ন স্পাইসেস প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারি ইন্ডিয়ার 7টা রাজ্যে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। Okay, thank you. Would you please? আসসালামু আলাইকুম স্যার, আমি কৃষিবিদ মোহাম্মদ মুসাদ্দেক হোসেন, অতিরিক্ত পরিচালক শস্য, কৃষি সম্প্রসারণ দপ্তর, খুলনা। যাই হোক স্যার, গ্যাপ নীতিমালা 2022 দেখলাম স্যার, খুবই ভালো লাগছে, এবং এখানে স্যার বিশ্ববিদ্যালয় এবং এটিআইয়ের কারিকুলামে স্যার অন্তর্ভুক্তিকরণের কথা বলা হয়েছে। আমার মনে হয় স্যার এই দুটার পাশাপাশি স্যার আমাদের বিপিএটিসিতে যে ট্রেনিং দেওয়া হয় স্যার, ওই কারিকুলামে যদি অন্তর্ভুক্তিকরণ করা যায় স্যার, তাহলে আরও ইফেক্টিভ হবে স্যার। আমি এটা সুপারিশ করছি স্যার, যেহেতু 6 মাসের ট্রেনিং, তো সেখানে যদি স্যার এটা অন্তর্ভুক্তি করা যায়, তাহলে স্যার যেহেতু যারা বাস্তবায়ন করবে এটার সাথে সংশ্লিষ্ট সকলে তো ট্রেনিং নেয় স্যার, তাহলে এটা আরও ফলপ্রসূ হবে।
এই একটা বিষয় স্যার। আর আমি খুলনাতে ডুমুরিয়া উপজেলাতে কাজ করছি স্যার। আমি ইউকে এবং ইটালিতে স্যার আমার ডুমুরিয়ার সবজি আমি 2বার পাঠিয়েছিলাম স্যার। তো হচ্ছে পাঠানোর পরে আমরা ওই আদলে আবার তৈরি করেছি স্যার, কিন্তু কন্টিনিউটি থাকে না স্যার, ধারাবাহিকতা থাকে না। যে তৈরি করলাম একবার যে আবার বন্ধ হয়ে যায়, কৃষক কিন্তু হতাশ হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা স্যার, এটা কী কারণে হয় জানি না স্যার। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের উপসচিব মহোদয় বলছিলেন আমার বাড়ি কলারুয়াতে স্যার, আমার নিজেরও আম আছে, আমার নিজেরও একটা বাগান আছে, আমার 110টা গাছ আছে। তো স্যার বিষয় হলো যে আমার ওখানে এই যে প্রথমে এই যে সাতক্ষীরা আম স্যার ইউকেতে গেল, তো স্যার যাওয়ার পরে হচ্ছে আবার বন্ধ হয়ে গেল। যে আমরা গ্যাপ যে মাঠ পর্যায়ে যেটা বাস্তবায়ন আমরা পুরোটাই করেছি, যে ওনারা এসে একটা বাগানে আসলে সব কিছু ঠিক ছিল, শুধুমাত্র একটা মিষ্টি কুমড়া গাছ ছিল বলে ওটা বাদ দিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে আমরা মানে যে আদলে করার কথা আমরা সে আদলেই করেছি, কিন্তু সমস্যা হলো কিছু যে আবার বন্ধ হয়ে যায়। স্যার আমি ওইখানে যে কৃষকের কাছে, আমি যেহেতু ওই এলাকায় বাড়ি আমার, আমি স্যার মুখ দেখাতে পারি না, এটা কেন হয় স্যার জানি না। তবে স্যার যদি আমরা যেটা বলছি প্যাক হাউস যদি আমরা যে যে স্পট থেকে স্যার, বিশেষ করে আমের ক্ষেত্রে আমরা সাতক্ষীরা বা আমরা চাঁপাইনবাবগঞ্জ স্যার যেখান থেকে আম যায় সেখানে যদি স্যার প্যাক হাউস করতে পারি এবং সার্টিফিকেশনটা স্যার ওইখান থেকে দিতে পারি, তাহলে স্যার আমাদের কৃষক বেশি উপকৃত হবে। ধন্যবাদ স্যার। জি ধন্যবাদ প্রফেসর ডক্টর আজিজুর রহমান নোমানকে ধন্যবাদ যে এত ইলাবোরেটিভ একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আমি প্রফেসর ডক্টর আবুল হাসনাত মোহাম্মদ সুলাইমান, ডিপার্টমেন্ট অফ হর্টিকালচার, শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি। আমার খুব ভালো লাগছে যে যারা আসলে বাংলাদেশ গ্যাপ নিয়ে কাজ করছে, বিআরসির ক্রপসের ডিরেক্টর সালাম ভাইকে দেখছি এবং শাহ মোহাম্মদ মনির ভাই আছেন, যারা আসলে সরাসরি এটি নিয়ে কাজ করছেন। এবং এই ম্যানুয়ালটি আপনারা জানেন যে 20-এ হলেও এটি 2021 এপ্রিলে রিলিজ হয়েছে, সবার কাছে গিয়েছে, একটু সময় তো দিতেই হবে। এবং মিটন ভাই যেটি আসলে রেফার করেছেন, ফুড সেফটি অথরিটি আসলে আছে, স্টিয়ারিং কমিটিতে চেয়ারম্যান আছে বাংলাদেশ ফুড সেফটি অথরিটির, এটি স্টিয়ারিং কমিটিতে আছে। উনি যেটি হয়তো হাইলাইট করার চেষ্টা করেছেন, টেকনিক্যাল কমিটিগুলোতে ওনারা হয়তো প্রতিনিধি পাঠাবেন ইফ দে ওয়ান, এটি করার সুযোগ রয়েছে। এবং আপনারা জানেন যে ফুড সেফটি অথরিটির স্ট্যান্ডার্ডাইজেশনের যে কমিটি, সেই কমিটির আমি একজন মেম্বার। ভেজিটেবলের আমরা কিন্তু ফ্রুট এবং ভেজিটেবলের স্ট্যান্ডার্ডাইজেশন থেকে অফ হয়েছে। ইন্ডিয়াতেও কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশন আছে অনেক ক্রপের, অনেক কৃষি পণ্যের, কিন্তু বাংলাদেশ এবং ভারতে এই জাতীয় ফ্রুট এবং ভেজিটেবলের স্ট্যান্ডার্ডাইজেশন করাটা সহজ না। কারণ আমার দেশে যেই লোকটা ভ্যানে করে টুকরিতে করে সবজি ফল বিক্রি করে, তার স্ট্যান্ডার্ড আপনি কীভাবে মেনটেন করবেন? সুতরাং আমরা বলেছি যে শুরু হোক অন্যান্য প্রোডাক্টে, আস্তে আস্তে আমরা ভেজিটেবলে আসবো, যেহেতু সব কিছুতেই আমরা আসলে একটু স্লো যাই। গ্লোবাল গ্যাপের স্ট্যান্ডার্ডের জায়গাটিতে নোমান যেহেতু ট্রেনার, 3 জন আছে নোমানের, একটু কারেকশানে বলি, উনি আছেন আবু নোমান ফারুক আহমেদ, ডক্টর আরিফ মাহমুদ এবং আরেকজন আছেন সম্ভবত আবু বকর সিদ্দিক। 3 জন ট্রেনার আছেন, আমি গতকালকে তাদের ওয়েবসাইটে দেখেছি। আমি এখনই যদি গ্লোবাল গ্যাপের বিষয়ে কৃষকদেরকে বলি, এটা খুবই আসলে কৃষকদের আবার স্কুলে ভর্তি হয়নি, তাকে আমি গ্র্যাজুয়েশন পড়াচ্ছি, বিষয়টা এরকম মনে হবে আর কি। কারণ সেফটির জায়গাটি কিন্তু আমরা কিন্তু সেফ বলছি, সুতরাং সব পণ্য ইউজ করতে পারবে কৃষক। এই ম্যানুয়ালটি বা এই নীতিমালাটি কিন্তু বলে দেওয়া আছে কি কি করতে হবে, সব বলা আছে, একটি ছায়া বলা আছে যে আমার ডকুমেন্টেশন কি হবে, অডিটর কিভাবে নিয়োগ করা যাবে। যদিও এই কাজটি করতে হবে হয়তো স্কিম ওনার যারা বিআরসি, আর যেহেতু ডিএই কাজ করছে, কারণ ওদের নেটওয়ার্কটা সবচেয়ে বড়। আমি আসলে 2000 মনে আছে করোনার আগে থেকেও আমি আসলে অনিলদা আছেন এফএও এটি নিয়ে কাজ করছিল। আমি আসলে এটি মেনশন এই জন্য করবো যে তখন আসলে এই বাংলাদেশ গ্যাপ নিয়ে আমরা আসলে প্রশিক্ষণ দিতাম, কারণ এই বিআরসির এই নীতিমালা 21-এ হলেও আমরা কিন্তু এটি পেয়েছি 17 সালে, যেটি রিলিজ হয়নি, যেটি ইংলিশে ছিল, আমরা এটিকে বাংলায় করেছি এবং এটির বাংলা প্রশিক্ষণ ম্যানুয়াল কিন্তু আমার কাছে আছে, কারণ এটি আমরা বানিয়েছি। এটি বানিয়েছি আসলে নোমান যেটি মেনশন করেছে, আফ্রিকার জন্য এফএওর একটি গ্যাপ ম্যানুয়াল আছে, কেনিয়া গ্যাপ সম্ভবত, এটা ওই দেশের জন্য। দেখেন আমি অন্য দেশের কোনো কিছু ফলো করব না, আমার সব গ্যাপ আছে, আমরা ওয়েবসাইটটি করতে পারিনি। আমাকে এফএও বলেছিল যে ভাই ওয়েবসাইটটা আপনি শুরু করেন, কিন্তু আমি তো এই জায়গাটাতে সেই পরিমাণে করার মতো ক্যাপাসিটি তখনও বিল্ড আপ হয় না। এখন প্রচুর প্রতিষ্ঠান আছে। আপনি গ্লোবাল গ্যাপ দেখেন প্রাইভেট অর্গানাইজেশন, আপনি বাংলাদেশে প্রাইভেট অর্গানাইজেশনকে এই দায়িত্ব দিতে পারবেন না, এটা সরকারের কাছেই থাকতে হবে। স্বপ্ন যে প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটে আসছে, ওদের ব্র্যান্ডটির নাম সম্ভবত শুদ্ধ নামে এই প্রোডাক্টগুলো মার্কেটিং শুরু করবে তারা। তাহলে আমরা লোগো করেছি, লোগোগুলো প্রচারের বিষয় আছে, ট্রেনিং দিচ্ছি এবং ট্রেনিংগুলো চলছে আপ টু ডিএইর, কিন্তু আমি তো প্রায় 200-র উপরে আপ টু ডিডি পর্যন্ত পেয়েছি প্রশিক্ষণে, আমার সাথে ছিলেন ওনারা। তো এই জায়গাটিতে আমরা কাজ করছি এবং ডিএইর আসলে ডিজি মহোদয়ের নাম দেখেছি, ওনাদের কেউ থাকলে ভালো হতো। নরসিংদীর বেলাবতে
নরসিংদীর বেলাবতে 500 কৃষক নিয়ে আপনারা গ্যাপ শুরু করেছিলেন, এটা অন্য একটি প্রজেক্টের আন্ডারে, সেটি হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ক্রপ প্রোডাকশন। ওখানে এইটি কিন্তু যেহেতু আরেকটি প্রজেক্টের টাকা দিয়ে তো এটা রান করানো সম্ভব না, কারণ তার তো ওখানে পুশ করা হয়েছিল, করার সুযোগ হয়নি। একটি এনজিও 300 কৃষককে অলরেডি ট্রেনিং দিয়েছে ধামরাইয়ে। আমার একবার যাওয়ার সুযোগ হয়েছিল, এবং সেখানে তারা কিন্তু শুধু ফসল না, তারা ওখানে ক্যাটেলেরও গ্যাপ করছে। Okay, Professor Suleiman. শুরু হয়েছে। Can you just brief it? আমি শুধু একটি কথা বলে শেষ করি, সেটা হচ্ছে প্রশিক্ষণ ম্যানুয়ালটি যত দ্রুত সম্ভব এটি করে ফেলা ভালো, কারণ আমার কৃষককে আপনি এখনই বললে সয়েল টেস্ট করাতে পারবেন না। আর যেটি ওই যে ড্যামের ভদ্রলোক যেটি বলেছেন যে রাজশাহীতে যে আম, ওখানে সোহেল রানা আছে, অনেকেই চিনেন, সে সার্টিফিকেশনের জায়গাটি এখন কিভাবে করছে, যেহেতু প্রসেসটি লং, এখন সে যেই প্রেসক্রিপশন উপজেলা এগ্রিকালচার অফিসার লিখে দিচ্ছে যে কি দিবে, কারণ আমার তো এখনো সার্টিফিকেশনের প্রসেসটা হইতে সময় লাগছে, কিন্তু আমি বলে কাজ করবো না, ওখানে এগ্রিকালচার অফিসার বলে দিচ্ছে, একটা গাইডলাইন বলে দিচ্ছে, ওখানে সে শ্রমিকদের জন্য টয়লেট করেছে আলাদা, বিশ্রামাগার করেছে, এগুলো একটু একটু করে কিন্তু কাজ হচ্ছে। সার্টিফিকেশনের জায়গাটিতে এখনই যেটা করা সম্ভব, আমি পাইলট আকারে করতে পারি, সেটি হচ্ছে উপজেলা এগ্রিকালচার অফিসারকে একটি মেনটেন করা, যেহেতু ডকুমেন্টেশন ইজ এ মেজর থিং। ওখানে সে কি কি করেছে, তার সোর্স অফ ইনপুট একেবারে সিট থেকে শুরু করে সব কিছু সে খাতায় লিখবে, এবং প্রত্যেক মাসে বা 15 দিনে একবার উপজেলা এগ্রিকালচার অফিসার গিয়ে ওখানে সাইন করবে, সিল দিবে। দ্যাট ইজ দ্য সার্টিফিকেশন থিং। একটি ডকুমেন্টেশন থাকে। Thank you very much. এটি আসলে এইভাবে কাজ হচ্ছে, সো এটি সকলকে জানালাম। ধন্যবাদ। Okay, thank you. Mr. Rafiq, please. ওকে, থ্যাংক ইউ। আমি বাংলায় বলি, আমি আসলে একজন কৃষক, আমি সবজি আবাদ করি। পাশাপাশি বাংলাদেশের সর্বপ্রথম গ্লোবাল গ্যাপ লাইসেন্সড ফার্ম অ্যাসুরার, এবং কারেন্টলি আমিও রেজিস্টার্ড ট্রেনার গ্লোবাল গ্যাপের। ওকে, Congratulations. থ্যাংক ইউ। সেকেন্ডলি, আমি আজকের জন্য 2-3টা জিনিস বলবো। একটা হলো, আমি একটু দ্বিমত পোষণ করি যে সার্টিফিকেশন সিস্টেমটা সরকারি লেভেলে যাওয়া উচিত, বিশেষ করে ডিএই। কারণ সন্তান যার, সেই যদি পরীক্ষা দেয় তাহলে পাশ করাটা তার হাতেই থেকে যায়, এটা একটা। দ্বিতীয় হলো যে ওনারা তৈরি করেন, ওনারা সন্তান তৈরি করবেন, তাকেই যদি পরীক্ষা দিয়ে আবার পাস ফেল করান, পূর্ববর্তী রিপোর্ট অনেক আছে, পিসির কথা উনি বলেছেন, সেটা কিভাবে হয় আমরা জানি। তৃতীয় হলো যে আপনার অনুভূতিটা বুঝতে পারছি, কিন্তু না, না, না। আসলে না, আমি একটু জাস্ট বলতে চাই যে লেটস বি কনস্ট্রাকটিভ। We may not go for confrontation. We Yeah. must really reconciliate among ourselves to be able to do a quality service for ourselves. So thank you. Point two, yes, there should be some other representatives working together. We got your point. Anything else, sir? ওকে, আমি আরেকটু যোগ করতে চাই, সেটা হলো যে গ্লোবাল গ্যাপ এবং বাংলা গ্যাপ, এটা ইমেজগত ম্যাটার আছে। আমরা বাংলাদেশি ইমেজে যখন আরএমজি সেক্টরকে একটা হাই লেভেলে নিয়ে আসতে পারছি, আমরা গ্লোবাল গ্যাপ কিংবা গ্যাপকে নিয়েও আমরা হয়তোবা আরএমজি সেক্টরকে ছাড়িয়ে যেতে পারবো। এজন্য আমাদের ইন্টিগ্রিটি যেমন দরকার, আমাদের একসাথে কাজ করা দরকার। আমরা যেন বিক্ষিপ্তভাবে, যেমন নোমান ফারুক সাহেব খুবই ভালো কথা বলেছেন যে মাথাভারী প্রতিষ্ঠান যেন আমরা তৈরি না করি। আমাদের যে অ্যাপেক্স প্রতিষ্ঠান যেটা তৈরি হয়েছে, সেই অ্যাপেক্স প্রতিষ্ঠানতে ফাংশনাল কমিটি তৈরি করতে হবে। ফাংশনাল কমিটি মিনস আমি 17 জন মেম্বারকে নিয়ে সার্টিফিকেশন দেব, এটা আসলে অসম্ভব। সেকেন্ড হলো, আরেকটা জিনিস আমিও রিকোয়েস্ট করব, আমি এ যাবৎ প্রায় 200 টিওটি ট্রেনিং করিয়েছি গ্লোবাল গ্যাপের উপরে সারা বাংলাদেশে। টিওটি এটা কিন্তু নট ফর ফার্মার কিন্তু গুনলে কয়েক হাজার হবে। তো আলটিমেটলি রেজাল্ট হয়েছে কি, যে কেউ সাহস পাচ্ছেন না আমি কমপ্লায়েন্স এবং প্রসিডিউর এবং স্ট্যান্ডার্ড এবং এর যে কমপ্লায়েন্সগুলো আছে মেনটেন করা। এবং একজন কৃষি অফিসার যদি এটা মেনটেন করা শুরু করেন, এর যে রেকর্ড কিপিংয়ের যে দায়িত্ববোধ, উনি নিজের ডেইলি ডে টু ডে ওয়ার্ক উনি করতে হিমশিম খাচ্ছেন। 8টার আগে কোনো কৃষি অফিসার বাসায় ফেরেন না। Please come তো to your সেহেতু suggestion. আমরা That was another suggestion. জি, জি, জি। আপনাকে নতুন আপনার প্রস্তাবনাটা আমরা চাচ্ছি। অনেক ধন্যবাদ। সাজেশন হচ্ছে যে প্রত্যেকটা উপজেলা কৃষি অফিসে আলাদা করে কৃষি সেল। সেল তৈরি করা Thank হোক, you. যে You got your point. Thank you. গ্যাপ সেল তৈরি করলে Thank you, sir. উনি এটা চালিয়ে দিতে পারবেন। Okay, থ্যাংক ইউ ভেরি মাচ। Please, on the other corner, please. আসসালামু আলাইকুম, আমি কৃষিবিদ মঞ্জুরুল ইসলাম, অ্যাডভাইজার বাংলাদেশ ফুডস ভেজিটেবল অ্যালাইড প্রোডাক্ট এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, অ্যান্ড সদ্য আমি অলসো কাজ করছিলাম এগ্রি বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট, ফিড দ্য ফিউচার, বাংলাদেশ হর্টিকালচার ফ্রুটস নন ফ্রুট ক্রপস অ্যাক্টিভিটি প্রজেক্টে।
আমি যা এখানে দেখেছি যে আমাদের যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস, আমরা যারা বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশে একটা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল একটা অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনে প্রায় 500 মেম্বার আছেন। এটা একটা কমন প্ল্যাটফর্ম। বাংলাদেশ থেকে যে সকল হর্টিকালচারাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্ট হয়, দিস ইজ যে কমন প্ল্যাটফর্ম, এখান থেকেই এক্সপোর্ট করতে হয় এবং আমাদের হয়েই এক্সপোর্ট হতে হয়। এবং সেই সূত্র ধরে আমি দেখেছি বাংলাদেশে অ্যাজ এ কৃষিবিদ হিসাবে আমি এখানে জয়েন করে দেখেছি বাংলাদেশ থেকে যে সমস্ত ব্যারিয়ার আসে যে প্রোডাক্টগুলোর উপর, সেই প্রোডাক্টগুলোর উপর আমাদের প্রচণ্ডভাবে কাজ করা উচিত। এবং সেই জায়গাতে তারা কিন্তু নির্ধারিত বলেই দেয় যে আমার এই রিকোয়ারমেন্ট ফুলফিল করেই তোমাকে, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলো। এবং সেখানে আমরা যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস আলোচনা করছি, এখন ইউরোপে যে সমস্ত এক্সপোর্ট হচ্ছে সেটা কিন্তু গুড এগ্রিকালচার প্র্যাকটিস করেই হচ্ছে। এবং আদারওয়াইজ গুড এগ্রিকালচার প্র্যাকটিস না হলে এমআরএল এবং আমাদের ট্রেসেবিলিটি, রেকর্ড কিপিং সমস্ত কিছু আমরা যদি না করতাম তাহলে ইউরোপে স্টপ হয়ে যেত। এখনও ইউরোপে চালু আছে, যেমন পানটা বন্ধ ছিল, আপনারা জানেন 2014 সালে পান বন্ধ হয়ে গেছিল এবং 2013-14তে পানের আর্নিং ক্যাপাসিটি ছিল $42 মিলিয়ন। দিস ইজ নাও $1.9 মিলিয়ন। সো আমাদের এক্সপোর্ট কিন্তু আসলে বাড়েনি। Thank you. এক্সপোর্ট এই মুহূর্তে কিন্তু আমরা এক্সপোর্ট বাণিজ্য নিয়ে কথা বলছি না। আমরা যেটা বলতে চাই আমি যে সেটাই বলতে চাচ্ছি যে গ্যাপটাকে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে গেলে পরবর্তী পদক্ষেপে আমাদের কি কাজ করা দরকার। আমি সেখানেই জি, আসছি, জি। সেখানেই আসছি। গুড এগ্রিকালচার প্র্যাকটিস যদি করতে হয়, আমি ফিড দ্য ফিউচার আমরা যশোহরে এবং সাতক্ষীরা গত বছর আমাদের কিন্তু আম এক্সপোর্ট হয় না, দেখা গেছে 3-4 টন 5 টন যাইতো সাউথ রিজিয়ন থেকে। এবার কিন্তু 140 মেট্রিক টন আমরা কিন্তু USAID এবং ফিড দ্য ফিউচার ওই প্রজেক্ট থেকে আমরা গুড এগ্রিকালচার প্র্যাকটিস করে ইউরোপে পাঠাইছি। এবং আরও মজার কথা হলো যে ওই এরিয়াতে আপনার গুড এগ্রিকালচার প্র্যাকটিস হতো না, এবং সেই জায়গায় আমরা ট্রেন আপ করে সেখানে আমরা এই 1600 মেট্রিক টন সবজি আমরা এই বছর ইউরোপে পাঠাতে সক্ষম হয়েছি। আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই গুড এগ্রিকালচার প্র্যাকটিসে এই যে এগ্রিকালচার অফিসার, সেখানে কিন্তু তারা প্রচণ্ডভাবে মানে কাজে ব্যস্ত থাকেন। এবং সেখানে এই যে সার্টিফিকেশন সিস্টেম, এবং মাননীয় ডিরেক্টর মহোদয় আছেন ফিল্ড সার্ভিস উইংয়ের, উনি ভালো করেই জানেন এবং আমাদের সাথে এই গুড এগ্রিকালচার প্র্যাকটিস নিয়ে প্রচুর উনি কাজও করেছেন এক্সপোর্টের ব্যাপারে। এবং সেই জায়গাগুলোতে যদি কমন সিস্টেম করা হয়, যেমন এবছর আমরা জানি যে আম এক্সপোর্ট হয় কোথা থেকে, সেভ এবং কোয়ালিটি ওয়ান, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, তারপর আপনার নওগাঁ এবং সাতক্ষীরা, এই 2-3টা উপজেলাতেই হয়। ওই উপজেলাগুলো যদি আমরা আমার মনে হয় আপনার বক্তব্য বুঝতে পেরেছি আমরা। এটার জন্য একটা সেপারেট সেল এবং ডিফারেন্ট একটা ক্যাপাসিটি বিল্ডিং করতেই হবে। এবং শুধু তাই না, এই কমন আমাদের সার্টিফিকেশন, ওখানে সার্টিফিকেশনের প্রয়োজন হয় না যদি আমরা সেভ অ্যান্ড কোয়ালিটি করতে পারি। থ্যাংক ইউ। এবং সেই জায়গায় আমি একটা অনুরোধ করব যে প্রতিটা ডিলার যত্রতত্র যে দিচ্ছে, এই পেস্টিসাইড দিচ্ছে, এটা নিয়ন্ত্রণ করার জন্য ফিল্ড সার্ভিস উইংকে দায়িত্ব দেওয়া হোক, যাতে করে এগ্রিকালচার অফিসার নিয়ন্ত্রণ করে প্রেসক্রাইব করতে পারে ডাক্তারদের মতো যে তুমি এখন ওষুধ দিবা। এটা না হলে সেভ অ্যান্ড কোয়ালিটি পাওয়া যাবে। আচ্ছা, এদিকে হাত তুলেছি।